তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধানের পদ সামলেছেন। 1917 সালে তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিযুক্ত হন। পরবর্তী সময়ে তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে অতিবাহিত করেন। আজ সেই নবশ ব্যক্তিকে স্মরণ করে তার স্মৃতিতে আয়োজিত এই আলোচনা সভা। এরপর সময় এসেছে মঞ্চে উপবিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গকে বরণ করে নেওয়ার। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের কলেজের এই স্বর্ণযুগের হোতা তথা সভাপতি, আমাদের কলেজের সম্মানীয় অধ্যক্ষ ডক্টর ইনামুর রহমান মহাশয়। আমি প্রথমেই চুমকি, রমা, স্নেহাকে সম্মানীয় অধ্যক্ষ মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য বলব। সম্মানীয় অতিথি হিসাবে পেয়েছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ডক্টর পার্থপ্রতিম দাস মহাশয়কে। তিনি তার অত্যন্ত ব্যস্ত দৈনন্দিন কর্মজীবন থেকে আমাদের কলেজের জন্য আজকে যে সময় দিয়েছেন তার জন্য আমরা আপ্লুত অভিভূত। ওনাকে যথাযোগ্য সম্মান প্রদর্শনের মাধ্যমে বরণ করে দেখে নিচ্ছি বিশাখা, সম্প্রীতি ও খুশিকে। মঞ্চে উপস্থিত রয়েছে আজকের এই কর্মযুগের হোতা তথা সভাপতি, আমাদের কলেজের সম্মানীয় অধ্যক্ষ ডক্টর ইনামুর রহমান মহাশয়। এরপর পবিত্র প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য আহ্বান করে নেব সম্মানীয় অধ্যক্ষ মহাশয় ও অতিথিবর্গকে, এবং ওনাদেরকে এই কাজে সহায়তা করার জন্য ডেকে নেব কলেজের ছাত্রী সমতাকে। একই সঙ্গে মঙ্গলাচরণ করার জন্য ডেকে নিচ্ছি আমাদের কলেজের ছাত্রছাত্রীবৃন্দ অর্পিতা, সুপ্রিয়া, লাকি, সুজাতা, অন্তরা ও चंद्रज्योति तथैव च ज्योतिषामुत्तमं देवी दीपयं प्रतिगृह्यताम्। ॐ सुप्रकाश महादीप सर्वस्तिमिरापः सावर्च्याभ्यन्तरो ज्योति दीपयं प्रतिगृह्यताम्। এখন নেওয়া অধ্যাপক সংস্কৃত বিভাগের ডক্টর পার্থপ্রতিম দাস স্যারকে, তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পরিধির মধ্যেই সীমাবদ্ধ নন, রাজ্য দেশ অতিক্রম করে তিনি আন্তর্জাতিক আমিনাতে তার বিচরণ। এটা আমার কাছে একটা অত্যন্ত আনন্দের জিনিস বিষয় যে এখানে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। আমি তাকে কৃতজ্ঞ এবং ধন্য মনে করছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে
Indian knowledge system, engineering techniques in Sanskrit literature and their applications. অর্থাৎ সংস্কৃত সাহিত্যে কিভাবে স্থাপত্য কৌশল প্রতিফলিত হয়েছে, ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার যেটাই বলি না কেন, তখন একটাই ছিল, এখন ভাগ হয়ে গেছে। এবং তার সঙ্গে ভারতবর্ষের বর্তমানে যে আর্কিটেকচারাল মার্ভেলগুলো পাওয়া যায়, সেই মার্ভেলগুলোর সঙ্গে মানে যে স্থাপত্য বিষয়গুলো আমরা ভারতবর্ষের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখি, বিভিন্ন মন্দির, মসজিদ, চার্চ বা অন্যান্য স্থাপত্য যেটার সঙ্গে সরাসরি দেবালয়ের কোনো সম্পর্ক নেই, সেই রকম বিষয় সংস্কৃত সাহিত্যকে কোনোভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে। এটা হচ্ছে মূল বিষয়। সংস্কৃত সাহিত্যে বৈজ্ঞানিক সাহিত্য একটা খুব বড় বিষয়। সংস্কৃত বৈজ্ঞানিক সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ। আয়ুর্বেদের সাহিত্য যেমন আছে, তেমনি ম্যাথমেটিক্সের বই আছে, তেমনি আধুনিক পরিভাষায় যেটাকে আমরা ফিজিক্স বা অ্যাস্ট্রোনমি বলি, অ্যাস্ট্রোফিজিক্স, তার বই আছে। ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারের উপর প্রচুর বই আছে, যেমন ময়ামতম, মানসার, শিল্পশাস্ত্রম, সংগ্রাম সূত্রধার, বৃহৎ সংহিতা। এই গ্রন্থগুলো মুখ্যত সংস্কৃত বৈজ্ঞানিক সাহিত্য, বৈজ্ঞানিক গ্রন্থ। তো এইখানে এমন অনেক কিছু আছে যেটার পরিচয় আমরা বিভিন্ন মনুমেন্টে পেয়ে থাকি। যদিও সরাসরিভাবে এটা আমরা প্রমাণ করতে পারবো না যে ওই কথাটা মাথায় রেখেই ওই স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে, কিন্তু আমরা বেশ মিল দেখতে পাই এবং অনুমান করতে পারি সহজেই যে এই নলেজটা সংস্কৃত সাহিত্যে দেখা যাচ্ছে, যেটা প্রকাশ আমরা বিভিন্ন মনুমেন্টের স্থাপত্যে পেয়ে থাকি। সেগুলো নিয়ে বলবো। তবে একটা কথা এখানে প্রথমে বলে রাখার দরকার, সবটা তো কভার করা যাবে না, সেটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হয়ে যাবে। আমি শুধু বাছাই করা আর্কিটেকচারাল মার্ভেল দেখাবো এবং সেইগুলো রেফারেন্স সংস্কৃত সাহিত্যে কোথায় কোথায় থাকতে পারে তার এটা গবেষণার বিষয়। আমি চাইব বিজ্ঞানের ছাত্রছাত্রী, অধ্যাপক অধ্যাপিকারা এগিয়ে আসুন, তারা এই বিষয়ে আরো গবেষণা করুন, যাতে নতুন নতুন তথ্য আমরা আহরণ করতে পারি। সংস্কৃত সাহিত্যে এমন অনেক কিছু আছে যেটা অর্থ আমরা এখনো পরিষ্কার করে বুঝতে পারছি না। এমন অনেক কিছু আছে যেটা অর্থ উদ্ধার করা গেছে এবং যেগুলোর সঙ্গে স্থাপত্যের মিল আমরা বুঝতে পেরেছি। এমন অনেক কিছু আছে যেটা মিল আমরা খুঁজে পাচ্ছি না, অর্থাৎ সংস্কৃত সাহিত্যের বক্তব্যটা আমরা পরিষ্কার করে বুঝতে পারছি না। আবার অনেক কিছু আছে স্থাপত্য বিষয়গুলো যেগুলো আমরা মনুমেন্ট স্ট্রাকচারগুলো যেগুলো পাই, সেই স্ট্রাকচারে এমন অনেক বিষয় লুকিয়ে আছে যার কোনো হদিশ আমরা সংস্কৃত সাহিত্যে পাই না। সংস্কৃত সাহিত্য বলতে আমি শুধু প্রাচীন এবং মধ্যযুগের সংস্কৃত সাহিত্য বোঝাবো, তার সঙ্গে আমি যোগ করে নেব তামিল, পালি এবং প্রাকৃত এবং অন্যান্য প্রাচীন ভারতীয় সাহিত্যকে। আমি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে, আমি কয়েকটা সংস্কৃত কোটেশন আমি এখানে দেখিয়েছি, যারা পরবর্তীকালে এটা নিয়ে গবেষণা করতে চাইবে বা পড়াশোনা করতে চাইবে তাদের জন্য আমি একটা করে দেখাবো, বলবো, এবং সেটার সঙ্গে কার কোনটা লিঙ্ক আছে সেইটা আমি দেখানোর চেষ্টা করব। হাতে সময় খুব বেশি নেই। প্রথমে যেটা দেখছি, এটা এক ধরনের ওয়ান্ডার ওয়াটার ট্যাপ, যেটা আমি যখন দেখাবো তখন বলবো এটা একটা ট্যাপ, আসলে জলের পাইপ, জলের ট্যাপ, কিন্তু এটার মধ্যে একটা বিষয় লুকিয়ে আছে, সেটা একটা ভিডিও দেখাবো, সংক্ষেপে সেটা তাহলে বোঝা যাবে। তারপরেরটা হচ্ছে প্রহর বেদের প্রচ্ছায় কালো মাপা। যখন ঘড়ির ব্যবহার ছিল না তখন তারা কি করে সময় মাপতেন এবং অ্যাকুরেট মাপতেন, এবং সেটা আমরা জানি। জোয়ার ভাটা হবে, তখন সূর্য উঠবে, এটা তারা আগাম করে দেখতে পারতেন, কারণ আমরা তো পঞ্জিকাতে সেটা দেখতেই পাই। তো কি করে সময় মাপতেন সেইটা, এটা একটা উল্লেখ আছে, এটা ময়ামতম। আগেরটা যেটা বললাম সেটা মানসার নামে একটা বইতে আছে। আমি রেফারেন্সগুলো দিয়ে দিয়েছি, যারা
পড়াশোনা করতে চাইবে তারা এটা নোট করে নিতে পারে। তারপরেরটা হচ্ছে প্রস্তর ঘটনোপকরণকৃত মূর্ছিত। এটা মানে হচ্ছে যে যন্ত্র দিয়ে পাথর কাটা হতো এবং সেই পাথর কাটা বা পাথর ভাঙা যন্ত্রটাকে দিয়ে কি করে পাথরকে দিয়ে গান গাওয়ানো হতো, অর্থাৎ মিউজিক্যাল স্টোন তৈরি করা হতো, যেটা কখনো আর পৃথিবীর আর অন্য কোথাও কোনো নিদর্শন পাওয়া যায়নি। সেটা একটা রেফারেন্স আমরা পেলাম বৃহৎ সংগীতাতে। এটা হাম্পির একটা সারেগামা মিউজিক্যাল পিলার আছে, সেই পিলারে এটার পরিচয় আমরা পাই। আমি দেখাবো সেগুলো, ভিডিওগুলো দেখাবো। তারপরটা হচ্ছে ক্ষীণ দণ্ড ধারক প্রস্তরখণ্ড। এটা ওই তাঞ্জাভুরের বিখ্যাত বৃহদীশ্বর টেম্পল, সেখানে কি করে এটা দেখানো হয়েছে সেটা দেখাবো। এবং এই প্রসঙ্গে আমি বলবো কি করে প্রাচীন ভারতের, প্রাচীন পৃথিবী, অন্যান্য প্রাচীন সভ্যতা যারা বিজ্ঞানী ছিলেন, যেমন বিশেষ করে আরবের বিজ্ঞানীরা, আরবের মুসলিম বিজ্ঞানীরা, এবং তার সঙ্গে চীন, রোম, গ্রিসের বিজ্ঞানীদের সঙ্গে ভারতীয় বিজ্ঞানীদের যে যোগাযোগ ছিল সেটা একটু দেখানোর চেষ্টা করব। এবং এই যে জ্ঞানের আদান প্রদান, এটা কিন্তু কোনো সবসময় যে কোনো একটা নির্দিষ্ট দেশের আবিষ্কার সবসময় তা নয়। এটা আসলে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে যেমন আমরা দেখি বিভিন্ন দেশের মানুষ এসে তার নিজের বক্তব্য বলছেন এবং তারপরে একটা নতুন আইডিয়া তারা পাচ্ছেন, সকলেই পাচ্ছেন। ভারতীয়রা যেমন পেয়েছেন, আরবরা তেমন পেয়েছেন, গ্রিসের বিজ্ঞানীরা পেয়েছেন, চীনের বিজ্ঞানীরা পেয়েছেন। এবার তারা নিজের নিজের দেশে সেই বিজ্ঞানের প্রয়োগগুলোকে, সেই বিজ্ঞানের জ্ঞানটাকে প্রয়োগ করেছেন। এটা দেখানো হবে যে একটা অদ্ভুত ব্যাপার, একটা মাত্র দেশলাই কাঠির ওজনে একটা জিনিস যেটা অত্যন্ত হালকা, সেটা কি করে একটা বড় পাথরকে ধরে রাখছে, একটা ম্যাজিকের মধ্যে লাগবে। হচ্ছে স্তম্ভৈক বিমানও বলা হয়, মানে বিরাট একটা রাজপ্রাসাদ, সেটা কি করে একটা মাত্র পিলারের উপর দাঁড়িয়ে থাকতে পারে। এইটা সমরাঙ্গন সূত্রধারে একটা ইঙ্গিত আছে। আমি একটু দেখাবো, এটা এখন এটা শুনে কিছু বোঝা যাবে, আমি যখন দেখাবো তখন এটা পরিষ্কার, সেখানে এটা দেখানোর চেষ্টা করব। তারপর হচ্ছে জলদুর্গ সমন্বিত, এটা আছে শিল্পশাস্ত্র বইতে, রেফারেন্সগুলো আমি দিয়ে দিয়েছি, যেটা রাজস্থানের জলমহল বলে যে আর্কিটেকচারাল মনুমেন্ট আমরা পাই, সেটা এখানে প্রমাণ আছে। জলের মধ্যে বাড়ি বানানো, মানে মেরিন ইঞ্জিনিয়ারিং। তারপরে হচ্ছে অভূতম আছরিয়াম হাতিনিবাস, এটা প্রাকৃত ভাষায়, সংস্কৃত নয়। এটা পাওয়া যায় খালবিলের হাতিগুম্ফা ইনস্ক্রিপশনে, উদয়গিরি ওড়িশায়। একটা অদ্ভুত হস্তিনিবাস, যেটা স্লাইডিং ডোর ছিল, যেটার কোনো পরিচয় আমি এখানে পাইনি, কিন্তু বিদেশে পেয়েছি, সেটা বলি। আর শেষ একটা জিনিস আছে, যেটা হচ্ছে এমন ড্যাম তৈরি করা হতো যে ড্যামটায় সবসময় জল ঠান্ডা থাকবে। আমরা গরমের সময় ফ্রিজের ঠান্ডা জল খেয়ে থাকি সাধারণত, তো জল কি করে ঠান্ডা থাকবে? ওপেন এয়ার রিজার্ভার, যে একটা ওয়াটার হারভেস্টিং হতো, জল সংরক্ষণ করা হতো, কিন্তু সেই জলটা ঠান্ডা থাকতো, সূর্যের তাপেও সেটা কিন্তু গরম হয়ে যেত না। সেই রকম তড়া, মানে পুষ্করিণী বা রিজার্ভার বা ড্যাম কি করে তৈরি করা হয়, এটা পরিচালনা পেয়েছি নাহারগড় ফোর্টে। এই কথা আমি বললাম, এটা ছাড়াও আরো অনেক জিনিস আমি মুখে বলবো, যেটা হয়তো ছবি আমি দেখাবো, কিন্তু ভিডিও আমার কাছে নেই আর সময় হবে না। আমি চলে আসছি এই ভিডিও লিঙ্কগুলো, এই লিঙ্কগুলো যারা পরে বাড়িতে, আমি তো দেখিয়ে চলে যাব, তারপর যদি আরেকবার দেখার ইচ্ছা হয় তাহলে এই ভিডিওর লিঙ্কগুলো তারা সংগ্রহ করে দিতে পারে, বাড়িতে তারা সেটা আরেকবার বারবার দেখতে পারে। সেটার জন্য আমি এটা নোট করে এনেছি, আর এটা কোনো কাজ নেই। আমার প্রথম যেটা, এই যে ছবি, এটা আমি ভিডিওটা দেখাবো, আমি ছবিটা দেখালাম। প্রথম যেটা দেখানো হচ্ছে যে 1 নম্বরে যেটা মুক্ত আবরণ বাড়ি নির্গম। আমি অল্প করে বলবো, কারণ অনেকগুলো জিনিস আছে, সব কথা বলতে সময় লেগে যাবে। তো এটার জন্য আমি ভিডিও নম্বর 1টাকে আমি ওপেন করতে পারি। এই ভিডিওটা
এখানে দেখা যাচ্ছে একটা পাথরের তৈরি একটা স্ট্রাকচার, সেখানে কলের মতো জল পড়ছে এবং তার ট্যাপটা এখানে দেখা যাচ্ছে। ট্যাপ এটা কিন্তু পাথরের, এবং এই জলের সঙ্গে এই ট্যাপটা, এই জলের এই এটা দিয়ে ট্যাপটাকে দিয়ে কমানো বাড়ানো যায়, বন্ধ করা যায়, কিন্তু এটার সঙ্গে এই জলের পাইপ, এটার সঙ্গে কোনো লিঙ্ক নেই, অ্যাপারেন্টলি কোনো লিঙ্ক নেই। নর্মালি এটা কোনো পাইপ থাকা স্বাভাবিক, কিন্তু সেরকম কোনো পাইপ নেই, কারণ পাথরের তৈরি। ড্রিলিং মেশিন দিয়ে তো পাথরের ভেতর দিয়ে কোনো পাইপ তারা নিয়ে যায়নি, সেই জন্য এটা অদ্ভুত ব্যাপার, এটার সঙ্গে কোনো কানেকশন নেই। এবং জলটা কোথা থেকে আসছে সেটাও কেউ জানে না, জলটা আন্ডারগ্রাউন্ড থেকে আসতে পারে, কিন্তু জলটা কমছে পাচ্ছে কী করে, ট্যাপটা কী করে ওয়ার্ক করছে সেটা রহস্য কিন্তু এখন আমরা উন্মোচন করতে পারি। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে কোনো একটা লিঙ্ক আছে, এটা কোনো অলৌকিক ব্যাপার নয়। আমি যা যা বলবো তার মধ্যে কোনোটার মধ্যে অলৌকিকতা নেই, সবটাই বিজ্ঞান। কিন্তু বিজ্ঞান নিয়ে অনেক সময় অত্যন্ত চিত্তাকর্ষক জিনিস তৈরি করা যায়, এটা দেখা মুক্তাবরুদ্ধ বাড়ি নির্গমতা, যেটা মানুষ হারে উল্লেখ করা যায়। খুব সহজে এইরকম কোনো একটা সায়েন্সের প্রিন্সিপাল নিয়ে তারা ওটা রেশন করেছে। আঙুল দিকে হাতটা সরাও। আমি এর পরেরটায় চলে যাবো। তারপরে আমি কোনার্ক সান টেম্পলের একটা সূর্য ঘড়িকে দেখাবো। এই যে এটা ঘড়িটা, আর এই সূর্য ঘড়িটার বিষয় হচ্ছে যখন এটা 1250 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল কোনার্ক সূর্য মন্দির, সেটার মন্দিরত্বটা কতটা ইম্পর্টেন্ট সেটাতে আমার কোনো ব্যক্তিগতভাবে খুব আগ্রহী, কিন্তু এর আর্কিটেকচারাল বিষয়টা, এটা একটা ঘড়ি যে যখন সময়ের কোনো ধ্যান ধারণাই ছিল না বা ঘড়ির কোনো কনসেপ্টই তৈরি হয়নি, তখন মানুষ কি করে সময় দেবে। এই যে চাকাটা, এটা আসলে একটা ঘড়ি, ওয়েবসাইটে পাবি, ওয়াচ, ওয়েবসাইটে আমরা বলি অষ্টপ্রহর, অর্থাৎ দিনকে আমরা 24 ঘন্টায় দিন হয়, সেই 24 ঘন্টাটাকে আমরা 8 ভাগে ভাগ করে নিয়েছিলাম। এই দিনে যে 24 ঘন্টা হয়, এটা প্রথম আবিষ্কার করেছিল গ্রিকরা, অন্তত সেটুকু আমরা জানি। হয়তো ভারতীয়রাও একই সময়ে কোনো রকম যোগাযোগ না রেখেও আবিষ্কার করেছিলেন, কিন্তু এর কোনো রেফারেন্স আমরা পাই না। গ্রিসের কাছ থেকে পাই যে সেই সময় 24 ঘন্টায় দিনের কথাটা প্রথম গ্রিসদের কাছ থেকে, আমরা গ্রিকদের কাছ থেকে জানতে পারি। কিন্তু ভারতীয়রা 24 ঘন্টাকে 8টা ভাগে ভাগ করে নিয়েছিল, যাকে আমরা প্রহর। এইখানে একটা রেফারেন্স আমি প্রথমে দিয়েছিলাম, এই যে 2 নম্বরে প্রহর ভেদেন প্রচ্ছায় কালবাদ, মানে হচ্ছে প্রহর ভেদে সূর্যের ছায়াকে বেশ করে সময়ের বের করা। এই যে 8টা প্রহর, এই যে এটা 1, এটা 2, এটা 3, 4, 5, 6, 7, 8, এই প্রত্যেকটা প্রহরের 3 ঘন্টা করে সময় হয়, এবং ছায়াটা কোথায় আছে সেটা দেখে পরিষ্কারভাবে বলা যায় যে তখন ঠিক এক্স্যাক্টলি কটা হয়। যারা কোনোরকম বেড়াতে গেছে তারা জানে, এটা নতুন কিছু নয়। তবে এই ব্যাপারে সবসময় শুনতে পায় না, কারণ টুরিস্ট গাইডরাও খুব ভালো বলতে পারে না, তবে একটা এক্সপার্ট গাইড কিন্তু আছে। এর মাঝে মাঝে যে ছোট স্পটগুলো আছে, এই যেগুলো ছোট, এগুলোর মধ্যে বোতাম লাগানো আছে, মানে বিট, 10টা করে বিট আছে, প্রত্যেকটা বিট 3 মিনিট রিফ্লেক্ট করছে। ছায়াটা যেখানে আসবে, ধরা যাক এখন 1:30 মতো, তাহলে এইরকম জায়গায় বিটটা থাকবে ছায়াটা, তাহলে ওটা বাজবে না, এরকম নয়, আর টোপরে থাকবে এরকম জায়গায়, তাহলে ওটা 12:30 বাজবে। আমি সেই জন্য ভিডিওটা দেখাচ্ছি, ভিডিওটা দেখলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। এই ভদ্রলোক একজন টুরিস্ট গাইড, তিনি দেখাচ্ছেন সাউন্ডটা। আচ্ছা, এই যে 1:30 বাজে উনি কিভাবে অ্যাকুরেটলি কাউন্ট করে বলে দিলেন, ক্যালকুলেট করে, সেটা ছায়াটা
24 ঘন্টাকে আমরা 60 ইউনিটে ভাগ করে নিয়েছি। প্রত্যেকটা ইউনিটকে বলা হতো নাড়িকা। আড়াই নাড়িকাতে 1 ঘন্টা হতো, 7.5 নাড়িকায় একটা প্রহর। শোনা যায় ভিডিওটা? এখন 1:30 বাজে, তখন যখন দেখানো হলো তাহলে দেখা যাচ্ছে এইভাবে মাপটা করা হয়েছে কখন কটা বাজে। কিন্তু রাতের বেলায় কি ভাবে, রাতের বেলায় তো ছায়া নেই, সেখানে স্টার কি করে গ্রহ নক্ষত্রকে দেখে তারা ওই এটা বলতে পারতো, সেটারও ভিডিও আছে, কিন্তু সেটা আমার কাছে এই মুহূর্তে নেই। তবে সানডায়াল কিন্তু নর্মালি ছায়াতে কিন্তু ছায়ার উপর ভিত্তি করে কোনো টাইম বলতে পারতো, কিন্তু এটার সঙ্গে বাকিটাও তারা পারবে যদি তাদের সঙ্গে তারার একটা কম্বিনেশন তারা করে। এটা খুব সহজ, যারা জানে তারা, যেমন ভদ্রলোক খুব অনায়াসে বলে দিলেন একবার তাকিয়েই যে এখন 1:30 বাজে। তো এটা হচ্ছে একটা অদ্ভুত আবিষ্কার যেটা আমাদের দেশের মানুষ করেছিল, অন্য কোথাও পাওয়া যায় না পৃথিবী। এটার রেফারেন্সটাও আমি দিলাম, ছোট্ট করে একটু ইঙ্গিত আছে, ওই প্রহর ভেদেন, যেটা আমি বললাম। এবার নেক্সট টাইম চলে আসছি কর্ণাটকের হাম্পি, বিজয়নগর সাম্রাজ্যের একটা মিউজিক্যাল পিলার, যে সারেগামাপা মন্দির, সারেগামাপা বিটল মন্দির বলা হয়। আসলে মন্দিরটা এখানে বড় কথা নয়, বড় কথা হচ্ছে তার আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং। এখানে ফিচারটা হচ্ছে যে একটা সারেগামা গান করতে পারে, মানে গান করতে পারে মানুষ নয়, বাজারে সারেগামাপা সাউন্ড হবে। প্রত্যেকটা পাথরের জন্য নির্দিষ্ট সাউন্ড বরাদ্দ আছে, এবং শুধু নির্দিষ্ট সাউন্ডই বলবো না, প্রত্যেকটা পাথরের নানা জায়গায় সারেগামাপা সাউন্ড করা যায়। এটা তারা কি করে তৈরি করলেন, এই যে উল্লেখটা করেছি একটু আগে, এই যে 3 নম্বরটা দেখুন, প্রস্তর ঘটনোপকরণকৃত মূর্ছিত, মূর্ছিত মানে মূর্ছনা, মূর্ছনা মানে গান, সঙ্গীত, সংস্কৃত মূর্ছনা। তো সেই পাথর কাটার যন্ত্র দিয়ে এমনভাবে পাথর তৈরি করা হতো যে পাথরটা বাজারে টুংটাং করে আওয়াজ হবে, এবং সেই আওয়াজটা শুধু যেমন তেমন আওয়াজ নয়, সারেগামাপা ধাবিতার মতো আওয়াজ। সেটা আমি দেখাচ্ছি, ভিডিওটাও আছে। এটা সাউন্ডটা আমি দিতেই হবে, সাউন্ডটা না দিলে পাথর যে গান করছে সেটা বোঝা। প্রত্যেকটা পাথরই কিন্তু গান বাজনা পারে। ইনি বোধহয় তবলা বাজাচ্ছেন। দেখা গেল যে পাথরকে এমনভাবে তৈরি করা যায় যেটা সারেগামা করতে পারে। কি অবিশ্বাস্য না? এটা হচ্ছে অশোক মন্দিরটা। এখানে কোনো মন্দির, কোনো দেবতা পূজিত হবে না, নামে মন্দির। আসলে একটা সায়েন্স সেন্টার, এগুলো সব সায়েন্স সেন্টার। সায়েন্স সেন্টার বললে তো কেউ যাবে না, সায়েন্স সেন্টারে এসো বললে কেউ আসবে না, তাই মন্দির বলা হয়েছে। এবার মন্দির বলাতে দলে দলে মানুষ সেখানে যাচ্ছে, এবং দেখে গিয়ে আসলে যেটা শিখছে সেটা হচ্ছে বিজ্ঞান। এটা ছিল আমাদের প্রাচীন ভারতের স্টাইল। কারণ ধর্মের কথা না বললে প্রাচীন ভারতের আমাদের মানুষের মন ওঠে, সেই জন্য এটাকে মন্দির বলা হয়েছে। আসলে এটা মন্দির নয়, সায়েন্স সেন্টার। আচ্ছা, এবার যেটা দেখাবো তার জন্য কোনো ভিডিও নেই। এটা সবাই জানে
এই তিনটে পিলার সবাই জানে। এটা দিল্লির মেহরৌলি আয়রন পিলার, যেটা পৃথিবীর তিনটে পিলারের মধ্যে একটা, যেটাতে এখনো কোনো মরচে পড়েনি, লাস্ট ফ্রি। এখনো ভারতীয় পৃথিবীর বিজ্ঞানীরা মরচেহীন লোহা তৈরি করতে পারেনি, এখনো পারেনি। চায়না একবার চেষ্টা করেছিল, 6 মাস লোহা মরচে পড়েনি, তারপরে মোর্চা পড়ে গেছে, তারপর সেটা ওরা তুলে ফেলেছে। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট করার চেষ্টা করেছিল, একবার বর্ষা বৃষ্টি হয়েছে না শেষ। আর এটা 1600 বছর আগে তৈরি, ওপেন এয়ার থেকে দেওয়া হয়েছে। এটা এখনো পর্যন্ত মরচে পড়েনি। রহস্য কি কেউ জানে না। প্রথম পিলার কিন্তু এইটা কল্লুর আয়রন পিলার, যেটা ওই মেহরৌলির যেটা আগে দেখালাম তার চেয়েও পূর্ববর্তী। এটা 2nd সেঞ্চুরি BCE তে, সাধারণত খ্রিস্টপূর্ব 2য় শতকে কল্লুর। কিন্তু এটা 2200 বছর আগে। কিন্তু এটার একেবারে প্রথমের দিকে, একেবারে মাথা প্রথম দুটো জায়গা এতদিন পরে মরচে পড়ে গেছে। 2200 বছর পরে, 2200 বছর কিছু হয়নি। এটা আরব সাগরের তীরে বলে বড্ড বেশি জলীয় বাতাস পেয়েছে, তার জন্য ওপরটা হয়েছে, পেছনে ওটা প্রোটেক্ট করে দিয়েছে। তারপরে গুলো কিন্তু কিছু করেনি, কিন্তু এটা প্রোটেকশন দিয়ে দিয়েছে যাতে এটা মানে আর নষ্ট না হয়। কিন্তু এর পরের দুটো, এটা কিন্তু মরচে পড়েনি, 1600 বছর হয়ে গেছে। এটা দিল্লিতে আছে, সমুদ্রের বাতাস বিশেষ করে। এখন দেখো কত চকচক করছে। এখন কোন সায়েন্স, মেটালার্জি সায়েন্স কতটা উন্নত হলে মানুষ এটা বানাতে পারে। এটাকে অনেকে বলে ভারতের ফ্ল্যাগ। আসলে এটা ভারতের ফ্ল্যাগ। ফ্ল্যাগ মানে কি? প্রাচীন ভারতের মানুষেরা, আমাদেরই পূর্বপুরুষ দ্বারা, বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, তারা সব একসঙ্গে বসবাস করতেন। তারা কিভাবে এই বিজ্ঞান এটাকে তৈরি করেছিলেন, এই প্রিন্সিপালটা, যেটা এখনো পৃথিবীর মানুষ পারছে না। আমরা তো বড়াই করে অনেক কথাই বলি, আমাদের মতো নাকি কেউ জানে না। হ্যাঁ, আমাদের মতো অনেক কিছুই তারা জানতেন না, কিন্তু তাদের মতো অনেক কিছু, তাদেরও অনেক কিছু ছিল যেটা আমরা পাই না। যেমন এটা পৃথিবীর সর্ববৃহৎ আয়রন পিলার, যেটা ভেঙে গেছে কোনো কারণে। সমরাঙ্গন সূত্রধারে এটা একটা উল্লেখ আছে, রাজা ভোজের তৈরি। এটা 14 মিটার লম্বা ছিল, 14 মিটার। কল্পনা করা যায় না, এত বড় লোহার পিলার, যেটা কিন্তু ভেঙে 3 টুকরো হয়ে গেছে, কিন্তু মরচে পড়েনি। ভাঙবো কবু মচকা বলে একটা কথা আছে না, এটা ভাঙবো কিন্তু মরচে পড়তে দেবো, এটা মরচে পড়েনি। কেন পড়েনি সেটা তো বিজ্ঞানীরা বলতে পারছে না। এটা তো আমি চাইবো যারা মেটালার্জিস্ট, ধাতুবিদ্যা বিশারদ, তারা এটা গবেষণা করছেও, সারা পৃথিবীর মানুষ গবেষণা করছে, কিন্তু শুনতে করতে পারছে। এবার আমি চলে আসবো আরেকটা অসামান্য রহস্য, বৃহদীশ্বর টেম্পল। টেম্পলটা একবার দেখিনি। এটা হচ্ছে সেই বৃহদীশ্বর টেম্পল, যেটা তামিলনাড়ুর তাঞ্জোরে পাওয়া গেছে। এটা যে কেন পৃথিবীর একটা বিস্ময় নয়, 7টা বিস্ময়ের একটা নয়। তাজমহল তো আমাদের দেশ থেকে একটাই মাত্র আছে, কিন্তু আমাদের দেশে তাজমহল অবিশ্বাস্য একটা আর্কিটেকচার, কোনো সন্দেহ নেই। কিন্তু তাজমহলের সঙ্গে আরো কয়েকটা আর্কিটেকচার কিন্তু 7 পারত, মানে পারে। এটার জন্য একটা প্যারামিটার আছে। 1907 সালে বৃহদীশ্বর আর্কিটেকচারকে 7 ওয়ান্ডারের মধ্যে রাখার জন্য একটা চেষ্টা হয়েছিল ইউনাইটেড নেশনস থেকে, কিন্তু একটা পার্টিকুলার প্যারামিটারে সেটা আটকে গিয়েছিল। তারপরে এটা কিন্তু এখনো বিস্ময়, তারা নীতিগতভাবে বিস্ময় বলে স্বীকার করে নিলেও অফিসিয়ালি তারা এটাকে বিস্ময় বলেনি। একটা প্যারামিটার আছে, এগুলো ভোটের প্যারামিটার আছে। ভোট পায়নি, কিন্তু এটা কেন ভোট পাবে না এখনো তো আমরা চেষ্টা করতে পারি। সরকার যদি একটু এগিয়ে আসে, সরকার তো এসব বিষয়ে মাথা ব্যথা নেই, কাজের বিষয়ে সরকারের মাথা ব্যথা নেই। এই যে জিনিসটা, এটা কি আছে, এটার মধ্যে প্লিন্থ নেই। প্লিন্থ, আমরা একটা বাড়ি তৈরি করি, মাটির তলায় কিছু থাকে তো, ভিত্তি থাকে তো, এটা কোনো ভিত্তি নেই। যেমন এটা একটা বাড়ি যদি এইভাবে রেখে দেওয়া যায়, তাহলে যা এটা তাই, কোনো ভিত্তি নেই, ফাউন্ডেশন নেই, জাস্ট মাটির ওপর সিমেন্ট অবশ্য, তারপর প্লেস করা আছে একটা এত বড় মন্দির, যেটা 216 ফিট, 216 ফিট, কোনো প্লিন্থ নেই, কোনো ছায়া পড়ে না। প্রত্যেকটা কিন্তু বিজ্ঞান, কোনো মন্ত্র অলৌকিকতার ব্যাপার নেই এখানে। এমনকি ছায়াও পড়ে। এত
হচ্ছে এটা গাছের ছায়া, পাশে একটা গাছ আছে, এই যে মন্দিরের ছায়া নয়, এখানে কোনো ছায়া নেই, সারা জীবনে কোনো ছায়া পড়েনি। এইরকম একটা টেকনিক আমরা পাই টিউনিসিয়ায়, একটা এই যে গোল্ডেন রেশিও, টিউনিসিয়ায় গোল্ডেন রেশিও, টিউনিসিয়ার যেটা পৃথিবীর ইতিহাসে প্রথম মসজিদ বলা হয়, মানে প্রফেটের মৃত্যুর মাত্র 50 বছর পর তৈরি হয়েছিল 6th সেঞ্চুরি সাধারণ অর্থে। সেই মস্কটা 9th সেঞ্চুরিতে আরেকবার পুনর্নির্মাণ করা হয়েছিল টিউনিসিয়ায়। তার নাম হচ্ছে কাইরুয়ান মস্ক, গ্রেট মস্ক অফ কাইরুয়ান। সেই মস্কে আমরা এই গোল্ডেন রেশিও সন্ধান পাই, যেটা এখানেও আছে। গোল্ডেন রেশিওটা কি? এমনভাবে সাজাতে হবে যেটা তার রেশিও থাকে 1.618:1, অর্থাৎ বড় পাথরের থেকে ছোট পাথরের যে আনুপাতিক ব্যবধান হারটা, সেটা হবে সামান্য বেশি, 1:1 নয়, 1.618:1। এটা হচ্ছে গোল্ডেন রেশিও। এটা আমরা প্রথম দেখতে পাই টিউনিসিয়ার মসজিদ কাইরুয়ান মস্কে, দ্য গ্রেট মস্ক অফ কাইরুয়ান। গুগল সার্চ করে দেখে নিতে পারেন, সেখানে প্রথম পাই। তার মানে এটা ঠিক যে আরব বিজ্ঞানীরা 9ম শতাব্দীতে কিন্তু গোল্ডেন রেশিওর কথা জানতেন আর কেনা জানে। আরব বিজ্ঞানীদের সঙ্গে ভারতীয় বিজ্ঞানীদের একটা প্রগাঢ় আত্মিক সম্পর্ক ছিল। আরব ছিল ভারতের শ্রেষ্ঠ শিষ্য আর ইউরোপের শ্রেষ্ঠ টিচার। ভারত থেকে ভারত আর আরব মিলেমিশে যা করা করেছে, হিন্দু অ্যারাবিক নিউমারিক্যাল, এই যে 1, 2, 3, 4, এটা আমাদের অবদান। আমাদের মানে হিন্দু মানে ইন্ডিয়ান, হিন্দু মানে ধর্ম, ইন্ডিয়ান এবং অ্যারাবিক নিউমারাল, হিন্দু অ্যারাবিক নিউমারাল, সেই নিউমারালটা ইউরোপ নিয়ে নিল। এখন আমরা একটা ইংরেজি বর্ণমালা হিসেবে পড়ি, ডিজিট হিসেবে পড়ি। তার মানে একটা আরবের দাম, আরব দাম করেছিল ইউরোপকে, শিখিয়েছে আরব। আরব হচ্ছে দ্য গ্রেটেস্ট টিচার অফ ইউরোপ, ওরা এখন সেটা করে। যাই হোক, তা এই হচ্ছে ব্যাপার। কিন্তু সব থেকে বড় রহস্য যেটা, সেটা হচ্ছে এইটা, এই দুয়ের সঙ্গে এইটা, এই যে ক্যাপস্টোন, অবিশ্বাস্য ব্যাপার। এটা কিন্তু লাগানো নয়, প্লেস করা আছে। 80 টন ওজন। এতটা ওজনের একটা পাথর কি করে 216 ফিট ওপরে নিয়ে গেল? কে নিয়ে গেল? বিজ্ঞানীরা বলছে যে 1000 হাতি লাগবে, 1000টা হাতি ওটাকে পুশ করতে। এবং নাকি এরকম একটা র্যাম্প তৈরি করা হয়েছিল এখান থেকে, র্যাম্প, ওই যে এইভাবে একটা র্যাম্প, একটা করিডোর, এখান থেকে 1000টা হাতির সামনে ছিল ওইটা। 1000টা হাতি নিয়ে পুশ করে এটা এখানে রেখে প্লেস করে দিয়েছে। জানি না এটা সম্ভব কিনা, কিন্তু বিজ্ঞানীরা তো বলছে যে এটাই একমাত্র রাস্তা, আর কোনো রাস্তা নেই এই পাথরটাকে ওপরে তোলা। আচ্ছা, কিন্তু এটা ঠিক যার মাথা থেকে এটা বেরিয়েছে, হি ওয়াজ এ সুপার জিনিয়াস, পেরুমাথা চাঁদ, লেজেন্ডারি আর্কিটেক্ট। এখনকার দিনে প্রকৃত অর্থে ময়দান, যেটা আমরা মহাভারতে পাই, ময়দান, যার নাম ময়দান, ওইটা একটা সংস্কৃত হয়ে গেছে সেটা। এটা কেউ এত উপরে নিয়ে যেতে পারেনি, 216 ফিট। একটা কয়েন যদি 216 ফিট থেকে মাথায় ফেলে যায় না, মাথায় চুরমার হয়ে যাবে, মাটি ভেঙে যাবে। একটা সাধারণ কয়েন আপনি যদি এখান থেকে ফেলেন তাহলে একটু শব্দ হবে, আপনি ওপর থেকে ফেলবেন দেখবেন কতটা জোরে শব্দ হয়, কারণ ফোর্সটা বেড়ে গেছে বিজ্ঞানী নিয়ম অনুযায়ী। তাহলে এটা যখন 80 টনে, তখন এটা যখন এত উপরে উঠেছে, এটা অন্তত 200 টন হয়ে গেছে তার ওজন। ওইখান থেকে মাটিতে পড়ে শেষ, একদম সুনামি। রিক্টার স্কেলে 8 ভূমিকম্প। কি করে করলো এটা? তাহলে কি সত্যি এই ফোন তালিকের মতো মঙ্গল গ্রহ থেকে বা অন্য কোনো গ্রহ থেকে কিছু দাঁড়িয়ে শেষ করে দিয়ে গেছে? সেটা নয় অবশ্যই, কিন্তু মাঝে মাঝে সংশয় হয়। এবার আমি দেখাচ্ছি ভিডিওটা কি করে ওই পাজল টেকনিক তারা প্রয়োগ করেছে। এই ভিডিওটা জানো হ্যাঁ
একটা ইটকে একটা দেশলাই কাঠি দিয়ে চাপা, দেশলাই কাঠি ইট দিয়ে চাপা দিল, তারপর দেশলাই কাঠি আরেকটা রাখলো প্যারালালি হরাইজন্টালি, তারপর একটা হলো ভার্টিক্যালি। এবার দেখুন ইটটা সরিয়ে একটা দেশলাই কাঠি পুরো এই দুটো বড় ইটের ওজন কিভাবে বহন করছে কোনো রকম ভার ছাড়াই। প্রথম ইট চাপা দিয়েছে একটা দেশলাই কাঠিতে, তারপর একটা ভার্টিক্যালি এবং একটা হরাইজন্টালি, এবার দেখুন ইটটা তুলে নিল। একটা দেশলাই কাঠি কিভাবে ওই প্রচন্ড ওজন বহন করছে, এটা চাইনিজরা রিসার্চ করেছে। এই যে চীনা ভাষা লেখা, চীন জাপানের বিজ্ঞানী, তার সঙ্গে থাইল্যান্ডের কিছু বিজ্ঞানী, মানে থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের কিছু বিজ্ঞানী মিলে এটা করেছে। কিন্তু এটা তো করেছে এই 20 বছর বা 10 বছর আগে, আর এটা তো 11th সেঞ্চুরি। বাজার টেকনিক আমি আগেই বললাম, নবম শতাব্দীতে আরব বিজ্ঞানীরা কিন্তু এটা জানতেন। এটা 11th সেঞ্চুরি, শুধু তারপরে ভারতীয়রা যে জানতেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই অ্যানশিয়েন্ট টেকনিক লস্ট, এগুলো কিন্তু এখন নতুন করে মানুষ আবিষ্কার করছে। এটা বারবার প্রমাণ করে আরব বিজ্ঞানীদের সঙ্গে ভারতীয় বিজ্ঞানীদের একটা কোলাবোরেশন ছিল। ঠিক আছে, এটাও একটা মন্দির সূর্য দেবতার নামে। কিন্তু আবার আমি বলছি এই মন্দিরগুলো আসলে বিজ্ঞান কেন্দ্র, এটা আসলে কোনো মন্দির নয়। মন্দির পুজো আচ্ছা করতেই পারে, তাতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু আসল এটা হচ্ছে সায়েন্স সেন্টার। এই যে মোধেরা সায়েন্স সেন্টার, এটা বিবরণ আমি এখানে দিই। এখানে ডেট অ্যান্ড প্লেস 11th সেঞ্চুরি, মোধেরা গুজরাট। কে বানিয়েছিলেন? ভীমদেব নামে একজন রাজা, সোলাঙ্কি রাজবংশ, রাজপুত, তারা বানিয়েছিলেন। এই ফিচারটা হচ্ছে এটা সূর্য মন্দির। যখন ইকুইনক্স মানে বিষুব যখন বিষুবকাল, তখন সূর্যের আলো স্যান্টাম স্যান্টোরামে এসে পড়বে, একটা রে এসে পড়বে এইখানে। এইটা হচ্ছে স্যান্টাম স্যান্টোরাম। ওপরটা কিন্তু স্টোন দিয়ে ঢাকা আছে। এইখানে কিন্তু সূর্য দেবতার মন্দির আছে, মূর্তি আছে। তো সূর্য এসে রেটা এখানে ঢুকে যাবে এবং গোটা মন্দিরটাকে আলোকিত করে দেবে। সূর্য গোটা মন্দিরের মধ্যে 1000 ওয়াটের বাল্ব জ্বালানো হয়েছে এবং সেটা কনস্ট্যান্ট থেকে যাবে যতক্ষণ ওই ইকুইনক্স থাকে। দুটো ইকুইনক্স আছে, দুদিনই এটা হবে। আর সলস্টিসের সময় মানে অয়নকাল, যেটা মকর সংক্রান্তি, সেই সময়টা ছায়া দেবে, ছায়া একদম ডার্ক হয়ে যাবে। সূর্যদেব তখন যেন আত্মগোপন করেছেন, দেখা যাবে না। তখন আলো ফেললেও দেখা যাবে না, সলস্টিসে আলো ফেললেও দেখা যাবে না, ইকুইনক্সে আলো না ফেললেও আলো এসে গোটা মন্দির চত্বরকে আলোকিত করে দেবে। মোধেরা সানচুরি এখানে বেড়াতে যেতে হবে। যারা যারা যাবে, তোমরা ছাত্রকে বলছি, তোমরা যখন পরবর্তীকালে তোমাদের এটা হবে, তখন তোমাদের স্বামী স্ত্রীকে যাবে। এটা হচ্ছে পৃথিবী, একজন স্বামী তার স্ত্রীকে দেওয়া উপহার প্রথম কোনটা আমরা জানি, মানে স্থাপত্যের দিক থেকে তাজমহল সারা পৃথিবী যাবে। কিন্তু তারও কিছুদিন আগে 11th সেঞ্চুরিতে একজন রানী তার প্রয়াত স্বামী রাজাকে এই মন্দিরটা উৎসর্গ করেছিলেন, তিনি বানিয়ে দিয়েছিলেন। এটা একজন স্ত্রীর দেওয়া স্বামীকে প্রথম উপহার, মানে একটা আর্কিটেকচারাল উপহার। রানী কি ভাবে দেখে চেনা লাগছে? কি দেখে চেনা লাগছে? আমি অন্তত এটা বলতে পারি যে এখানে একজনও নেই যে এটা দেখেনি। কি করে দেখেনি? না আমরা তো দেখিনি। আমি বলছি হ্যাঁ তোমরা দেখেছো। কিভাবে দেখেছো? আমি যাইনি গুজরাটে, আমি দেখবো কি করে? সরি, এটা হচ্ছে রাজস্থানে, গুজরাটের পরে। তো তখন তো গুজরাট ছিল অবশ্য, রানী নাগবতী যখন রাজত্ব করে রানী ছিলেন। এখন ওটা মডার্ন রাজস্থান। এটা কোথায় দেখেছো? 100 টাকার নোট। 100 টাকার নোটের পেছনের দিকে রানী কি ভাব মানে রানীর কুয়া আছে।
100 টাকার নোট যারা যারা দেখেছে তারা এটা দেখতে পাবে। এটার বিশেষত্ব হলো এই, এটা ইনভার্টেড মন্দির, কুয়ো, আসলে কুয়ো। আমরা নিচ থেকে উপরে তুলি মন্দির, কোনো একটা কনস্ট্রাকশন হয় এইরকম একটা জায়গা থেকে এইভাবে উপরে উঠি, আর এটা ইনভার্ট। এই যে ইনভার্সনটা, এটা কিন্তু করা কোনোমতেই সম্ভব না। আর্কিটেকচারের নিয়মে কোনো সিভিল ইঞ্জিনিয়ার যদি বলে যে আমি আপনার বাড়িটা ইনভার্টই বানিয়ে দেবো, ইনভার্টই মানে উল্টো করে বানাবো, সাংঘাতিক ব্যাপার। তো এখানে এই যে কারুকার্য সেটা তো পরের কথা, সে তো আছেই। এখানকার যে কুয়ো মানে জল, সেই জলটা আরেক বিশেষত্ব আছে। এই জলটা কোথা থেকে আসছে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু সবসময় পরিষ্কার থাকছে। তার মানে আন্ডারগ্রাউন্ডে কিছুটা আছে, কিন্তু সেটা রহস্য। এটা আমরা আজ করছি। কিন্তু এটা সবথেকে বড় রহস্য হচ্ছে এই ইনভার্সন, এই উল্টো করে তৈরি করা একটা বাড়ি। এটা কি করে করলো? তারপরে রামাপ্পা টেম্পল। রামাপ্পা টেম্পলটা হচ্ছে এইটা। এখানে আবার আরেক রহস্য, এক এক জায়গায় এক একটা রহস্য। এখানে এমন পাথর এবং ইট ব্যবহার করা হয়েছে যেটা জলে ভাসে। এই যে বিশেষ করে এই জায়গায় কতগুলো ইট আছে, ইট, এই যে এটা ইটা তৈরি, আর এটা পাথর। কিন্তু এই পাথরগুলো বিশেষত্ব হচ্ছে জলে ভাসবে, কিন্তু পাথরগুলো ওয়েট কিন্তু সাংঘাতিক। এটা নয় যে একই কিন্তু চাপ, এটা বিরাট প্রচন্ডার পাথর, বিরাট পাথর, যেটা একজন মানুষ বডি বিল্ডাররা তুলতে পারে। তো এইরকম পাথরগুলো জলে ভাসছে কি করে? এর আগে আমি প্রথম যখন বলেছিলাম তখন আমি এইটার কথা বলেছিলাম, এই যে একটা দেখিনি সংস্কৃত কোটেশনটা সুবিধা হবে। এই যে ক্ষীণদণ্ড ধারক প্রস্তর খণ্ডটা তুমি দেখালাম, তারপরে না এটা আমি দিই, এটা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, শব্দ তো দেওয়া মুশকিল, বাদ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রামাপ্পা বলছিলাম। হ্যাঁ, এই জায়গাটায় মানসার বলে একটা গ্রন্থ আছে সংস্কৃত, সেখানে উল্লেখ আছে যে শোলার মতো পাথর, শোলা এরকম পাথর পৃথিবীতে আর কোথাও নেই, শুধু এই রামাপ্পা মন্দিরে এখানে, এই মন্দিরে এখানে আছে। এইখানটা এই যে পাথর জলে ভাসে। ভাবিস ব্রিটিশ বিজ্ঞানীরা এখান থেকে সব পাথরগুলো খুলে নিয়েছিল, টেস্ট করেছে সব সত্যি কিনা, তারপর প্রমাণ পাওয়া গেল সত্যি জলে ভাসছে, ইট জলে ভাসছে। কি করে সম্ভব কেউ জানে না। সংস্কৃত সাহিত্যে রেফারেন্স আছে, তবে আমি বলছি না ওই রেফারেন্সটা রামাপ্পা টেম্পলের কথা মাথায় রেখে করেছে, অথবা রামাপ্পা টেম্পলের যিনি আর্কিটেক্ট তার নাম রামাপ্পা। পৃথিবীতে এই একমাত্র, ভারতবর্ষে একমাত্র এই ব্যক্তি আছেন যার নামে মন্দিরের নাম, দেবতার নামে নয়। আমরা তো সবসময় দেবতাদের নামেই করি, কিন্তু রামাপ্পা হচ্ছেন রাজেন্দ্র রামাপ্পা, তার নামেই মন্দির। তিনিই বানিয়েছেন, তিনি ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট। যাই হোক, তিনি কি করে এই ফ্লোটিং ব্রিক এবং ফ্লোটিং স্টোন বানালেন উনিই একমাত্র জানেন, আমরা তো জানি না। তবে ওই যে বলেছি যে ওই একটা পাথর কাটার যন্ত্র ছিল যেটা দিয়ে গান গাওয়াতে পারত, এমন একটা প্রপোর্শন তারা তৈরি করেছিল। ঠিক সেরকমই কোনো একটা প্রপোর্শনে ওটাকে ড্রিল মেশিন দিয়ে কেটেছে। ড্রিল মেশিনটা তখন ছিল না, আমি ধরে নিচ্ছি এরকম কোনো একটা যন্ত্র তারা ব্যবহার করেছে, তারপরে পাথরটাকে হালকা করে দিয়েছে। এটা লাভটা কি? লাভটা হচ্ছে এইটা, কেন করবে? তার লাভটা হচ্ছে এইটা যে আর্থকোয়েক হবে না, আর্থকোয়েক প্রোটেক্ট করবে না। যতই ভূমিকম্প হোক এই মন্দিরে কিচ্ছু হবে। আমি অবশ্য নিশ্চিত নই এটা তেলেঙ্গানায় পাওয়া গেছে। হ্যাঁ, তেলেঙ্গানা ওই এলাকাটা ভূমিকম্প প্রবণ বলে আমার জানা নেই, কিন্তু যে কোনো কারণে হোক তারা এরকম আর্থকোয়েক প্রোটেক্টর হিসেবে এটাকে এইখানটা এইভাবে ফ্লোটিং ব্রিক এবং স্টোন রেখেছে। আচ্ছা, এরপরটা চলে আসি।
নাহরগড় ফোর্ট ওয়াটার রিজার্ভার, এটা 15th সেঞ্চুরি বা 16th সেঞ্চুরি তৈরি করা হয়েছে। আমি আগে একটা সংস্কৃত কোটেশন দিয়েছিলাম, সেটা হচ্ছে শীতল তরাল, অর্থাৎ ড্যাম তৈরি করেছে এমন যে ড্যামের জলটা কখনো গরম হয় না, কিন্তু ওপেন এয়ার, সূর্যের আমাদের নিয়ম দেখে সূর্য তাপ দেবে, জল বাষ্প হয়ে যাবে, সেই বাষ্প আকাশে উড়ে যাবে, আকাশে উড়ে গিয়ে মেঘে পরিণত হবে, বৃষ্টি হয়ে আবার ফিরে আসবে, রিসাইক্লিং। কিন্তু এটা ঠান্ডা জল, ফ্রিজের জল, আর কিছুদিন পরে এটা খাওয়ার জন্য হবে এই জল ঠান্ডা, কিন্তু ওপেন এয়ার, আকাশে তো কিছুই নেই, সূর্য তো আলো করে পরিষ্কার ঢুকছে, তাহলে এটা শীতল কি করে? খারবেলের হাতিকুণ্ড গেলে ফার্স্ট সেঞ্চুরি বিসিতে উল্লেখ আছে যে মহামণি খিবিরের নামে একটা শীতল তলাব তৈরি করা হয়েছিল, শীতল জলের হ্রদ। তো নহরগড় ফোর্টে আমরা সেটা প্রমাণ করি যে হ্যাঁ, তাছাড়া ওই সাহিত্যের কথাটাকে আমরা কেউ বিশ্বাস করতাম না, এবার সম্ভব নয়। ফ্রিজের জল। তারপর হচ্ছে রনকপুর জৈন টেম্পল, এটাও খুব অল্প দিন আগে মধ্যযুগে 15th সেঞ্চুরিতে বানিয়েছিলেন ধর্লা শাহ নামে একজন আর্কিটেক্ট। এটা একটা অদ্ভুত, পৃথিবীর ইঞ্জিনিয়ারদের একটা ইন্টারন্যাশনাল সেমিনার হচ্ছিল, আমি সেটাতে ঘটনাচক্রে উপস্থিত ছিলাম, আমি অবশ্য অন্য কাজে গিয়েছিলাম, ওরকম একটা সেমিনার হচ্ছে শুনে আমি চলে গিয়েছিলাম ওখানে। সেখানে গিয়ে শুনেছি এরা যে আর্কিটেক্ট তাকে ওরা উন্মাদ আখ্যা দিয়েছে, উন্মাদ, যে পাগল ছাড়া কেউ এইরকম বিল্ডিং বানাতে পারে না, সাহস করবে না। সেটা কি? এই বিল্ডিংটার বস্তু বিশেষত্ব হচ্ছে একটা মাত্র সিঙ্গেল পিলার এবং তারপর চতুর্দিক পরিব্যাপ্ত ঘর বাড়ি, একটা মাত্র পিলারের উপর দাঁড়িয়ে আছে। এটা কোথায় ছবিটা থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যেটুকু জেনেছি সেটা হচ্ছে পিলারটা এইখানে আছে, এবং তারপর একটা রেক্ট্যাঙ্গুলারের মতো এত বড় জায়গা, একটা পিলার এটাকে ধরে রেখেছে। ওই পিলারটা যদি একটু নড়ে যায় তাহলে গোটা বিল্ডিংটা কোলাপস করে যাবে, গোটা একটা মাত্র সিঙ্গেল পিলার। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে নাম গেছে, আশা করছি খুব অল্প দিনের মধ্যে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পেয়ে যাবে। এই যে ইটস লার্জ নাম্বার অফ পিলার্স এন্ড রুমস অল স্ট্যান্ডিং আনবিলিভেবলি অন এ সিঙ্গেল পিলার, একটা মাত্র পিলারের উপর গোটা বিল্ডিংটা, এবং সেটা শুধুমাত্র বিল্ডিংটার এই যে এটা যে পিলার হয়, যেটা কতটা ওয়েট বহন করতে পারবে, এইখানে কোনো ভর থাকলে সেটা কি বহন করতে পারবে? এটা একটা স্কেল রেখে দেখো তো, এইখানে একটা মাথা আর এইখানে একটা মাথা থাকবে, সেটা উন্মাদ আখ্যা দিয়েছে, উন্মাদ নয়, জিনিয়াস। তারপর হচ্ছে জলমহল, এটা একেবারে কাছে, সময় অনেক কাছে এগিয়ে এসেছি। জলমহল, এই যে জলমহল, মেরিন ইঞ্জিনিয়ারিং, জলের মধ্যে বাড়ি কেউ বানাবে? কিন্তু দেখতে তো সুন্দর লাগছে, বেশ দ্বীপ দ্বীপ লাগছে, যাদের বাড়ি এখনো নেই নিজেদের বাড়ি, তারা এটা ভাবতে পারো, বেশ পুকুরের মধ্যে বাড়ি, পুকুরের মধ্যে বাড়ি, ভিত তৈরি হবে কি করে? ভিত ডুবুরি দিয়ে তো ভিত বানাতে হবে। এখানে বিশেষত্বটা হচ্ছে একটা স্পেশাল মর্টার টেকনিক তারা ব্যবহার করেছে। এই যে স্পেশাল মর্টার মানে কি? মর্টার মানে খুব সাধারণ জিনিস, মর্টার মানে অস্ত্র নয়, মিসাইল ছোড়ার কাজে লাগে ওটা। এখানে মর্টার মানে হচ্ছে একটা চুনা, পাথর, বালি, জল, ইট, সুটকি, এগুলো একটা মিক্সচার, যেটা নিয়ে রাজমিস্ত্রিরা গাঁথানি করে, ইটের মাঝে যায় না, ইটের ফাঁকে ফাঁকে যায় না, সিমেন্টের মতো, ওইটা। তো ওইটা করে মর্টার, কিন্তু এই মর্টারটা একটু আলাদা আছে, ওই জিনিসই, কিন্তু একটা অদ্ভুত প্রপোর্শনে আছে। সেই প্রপোর্শনে থাকলে সেটা হবে ওয়াটার প্রুফ। দেখে বোঝা যাচ্ছে না বাড়িটা, এটা কিন্তু আসলে 5 তলা বাড়ি, 4টে তলার নিচে আছে। এটা ওপরেরটা পঞ্চম, মানে 4th ফ্লোর, 5 তলায়, আর মাটির তলায় 4টে, যেটা দেখবি মানুষ ঘর করে সংসার করছে। জলদূর্ত সমন্বিত, অসুবিধা পেয়েছি আমরা জলের দুর্গ বানাতে। আমরা যারা ছাত্র ছিলাম ওই সময় পড়াশোনা করতেছি যারা, স্যার বলতেন
যে এইগুলো কথা তোমরা অত পাত্তা দিও না, এগুলো এরকম অনেক কথা আমরা বলেছি, এসব কথা কোনো মূল্য নেই, জলে দুটো হয় না। এটা হচ্ছে জয়পুরে বেড়াতে গেলেই দেখবে জন্মহল, 4টে তলা নিচে মনে হবে সাবমেরিনে ঢুকেছে। জানলার কাঁচগুলো যদি তুমি বন্ধ রাখো খুলতে দেবে না, কারণ জল ঢুকে যাবে। নানা রকমের জন্তু, রঙিন মাছ তারা ওই জলে ছেড়েছে, অ্যাকোরিয়ামে বসে আছো মনে হয়। বসবাস করছে মানে ঘর আছে, ভিজিটারও থাকতে দেয়, আর যারা ওই লক্ষ্মী টক্ষ্মী আছে তো যারা স্টাফ অফিসার তারা থাকে। হ্যাঁ তাই তাই তো আমি সাক্ষাৎ আমি কোনো গাইড হতে পারবো না। আচ্ছা তো যাই হোক, খুব ভালো কথা। তো এটা নিচে 4 তলা আছে। এই হলো আমাদের বিদ্যাসাগর টেম্পলটা বলি, আর বেশিক্ষণ বলবো না, হয়ে যাচ্ছে। আর সব বিষয় বলতে মনে হবে যেন বললে কথায় থাকবে না। এই যে বিদ্যাসাগর টেম্পল, এটা আবার জড়িয়া কাল। এই যে একটা মন্দির, এটা কোথায় আছে? 7th সেঞ্চুরি গুজরাট, বেশিরভাগই গুজরাট, ওয়েস্টার্ন আর সাউথ ইন্ডিয়া। ভীমদেব বানিয়েছিলেন শহরটি রাজবংশে। টেম্পলটা শিবের মন্দির, সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে sun rays fall particularly on an intended pillar according to zodiac signs. 12টা সাইন আছে, 12 মাস বছরে। প্রত্যেকের রাশি আছে কিনা? সবার রাশি আছে তো? রাশি যদি জিজ্ঞেস করে তোমাকে, তুমি হয়তো বললেন মকর রাশি, এটা এখন চলছে মকর। আর যদি বলি কুম্ভ হবে, কুম্ভ, এটা শেষ হবে আর কুম্ভ মেলা হবে। তো মকর সংক্রান্তি চলে গেছে, মকর রাশি চলছে এখন। এখন কেউ যদি বলে যে ফেসবুকে লিখেছে যে তার জন্ম হচ্ছে অমুক সালে জুন মাসে, বোঝা যাবে মকর রাশির জন্ম কিন্তু জুন মাসে হয়। সেই যে লিখতে হবে সেই সময় সাবধান, যখন বয়সটাকে বাড়িয়ে নিয়ে বলবে না, এটা মাথায় রাখবে। ইজিলি ধরে ফেলবে যদি তোমার রাশির সঙ্গে বার্থডেকে ক্যারি করবে, সাবধান। এখানে কি করছে দেখো, 12টা পিলার আছে, মানে ঘুরিয়ে ফিরিয়ে যখন যে রাশি, সেই রাশির জন্য নির্দিষ্ট পিলার তৈরি করা আছে। ধরে নাও, মানে বোঝানোর জন্য বলছি, এইটা হচ্ছে মকর, এটা হচ্ছে কুম্ভ। তা মকর রাশি মানে এখন সূর্যের আলোটা শুধু এই পিলারের উপরই পড়বে, বাকিগুলো পড়বে না, এমন ভাবে বানিয়েছে। আবার ফেব্রুয়ারি মাস যখন আসবে তখন রাশি চলে যাবে কুম্ভে, তখন হয়তো এইটা, তখন সূর্যের রশ্মিটা এইখানে পড়বে, তারপর ছড়িয়ে ছড়িয়ে যাবে, কিন্তু ফোকাসটা হবে টর্চের মতো এইখানে। কিভাবে কন্ট্রোল করেছে দেখো, জোডিয়াকাল বিদ্যা সম্পর্কে রাশি, রাশি মন্ত্রী করা, এইগুলো দেখতে হবে। ধর্ম করে কিছু লাভ নেই, কিন্তু এইগুলো দেখতে হবে। বিজ্ঞান, ধর্ম বলে লাভ নেই তাকে সাথে থাকবে, কিন্তু বিজ্ঞান বলে লাভ ডেফিনেটলি হবে। এবার হচ্ছে আমার ফেভারিট শেকিং মিনার, এটা আমি লাস্ট বলবো, আর বলবো শেকিং মিনারেটস, বিবি কা মকবারা, আহমেদাবাদে আছে। আমি যতবার এখানে গেছি ততবার আমি আমার সমস্ত কাজ ছেড়ে আমি এই মসজিদটায় আমি গেছি। বিবি কা মকবারা, আহমেদাবাদে দুটো আছে এরকম টুইন পিলার। ম্যাজিক দেখাতে কেউ যদি এই যে পিলারটা, এই পিলারটার সঙ্গে এই পিলারটা কিন্তু কোনো আন্ডারগ্রাউন্ড কানেকশন নেই, এর নিচে কিছুই নেই, সব খুঁড়ে জল বের করে ফেলেছে মানুষ, দেখছে যে এটার সঙ্গে কোনো কানেকশন আছে না। যদি এই পিলারটাকে কেউ হাত দিয়ে ফেলে, ওই পিলারটা নড়ছে। আবার এই পিলারটাই যদি কেউ হাত দিয়ে ফেলে, এই পিলারটা নড়বে, এটা তো নড়বে না, এটাও নড়বে, হয় না? হালকা করে নামবে। ওপরে যদি এক বালতি জল রেখে দাও এবং এইটাকে ফেলো, আর এই পিলারের উপরে যে এক বালতি জল আছে সেটাও কোনো কানেকশন নেই।
ব্রিটিশ বিজ্ঞানীরা পাগল টাগল হয়ে গিয়েছিল এটার পেছনে কোনো এটা রহস্যটা কি জানার জন্য। বিবি কা মাকবারা তেহরানে এরকম আরেকটা মসজিদ আছে ইস্পাহান নামে জায়গায়, কিন্তু ইরানের ওই জিনিসটা অনেক ওয়েল প্রোটেক্টেড, তারা গার্ড করেছে, সারিয়ে নিয়েছে, খুব সুন্দরভাবে সংরক্ষণ করেছে। আমাদের দেশে তো এসবগুলো আর্কিটেকচারাল মার্কেট সংরক্ষণ করার কোনো তাগিদ নেই, তাই তাদের যে টাকা পয়সা আসবে সেই টাকা পয়সাগুলো অন্য জায়গায় থাকলে তাদের লাভ বেশি হবে এইসব জায়গায়। কিন্তু এটা অবশ্যই করার দরকার ছিল, এটা ভেঙে যাচ্ছে যত দিন যাচ্ছে, আর এটা প্রচুর এক্সপেরিমেন্ট করেছে ব্রিটিশরা। কি আছে এটার ভেতরে? এটা ফিজিক্সের একটা নিয়ম হয়, কিন্তু দুটো টেস্ট টিউব যদি তুমি পাশাপাশি রাখো, দুটো টেস্ট টিউব যার মধ্যে কোনো কানেকশন নেই, তুমি যদি একটা ফু দাও তাহলে তুমি দেখতে পাবে একটা পার্টিকুলার কন্ডিশনে আর একটা জিনিস নড়ছে। তাহলে ফিজিক্সের সেই নিয়ম কি তারা জানতেন এবং এতটাই ভালো করে জানতেন যে তারা কনফিডেন্টলি একটা মসজিদ বানিয়ে দিয়েছে। বিবি কা মাকবারা, এবং এটা সাউন্ড সিস্টেম অ্যাকাউস্টিক্স অসাধারণ। এরকম আরো অনেক মন্দির আছে যেটা সাউন্ড সিস্টেম অসাধারণ। তুমি এইখানে বসে কথা বলবে, আদার কলেজের মোড়ে, ওই মোড়ে তার সেই কথা রাজা শুনতে পাবে। তুমি যদি শুনতে পারো রাজার নামে এখানে বসে, এই রাজাটা একদম সুবিধে নয়, ওইখান থেকে রাজা শুনবে। বাকি সেরকম কোনো যন্ত্র এখন নেই, তাহলে খুব বিপদ হতো আমাদের সবাই। তাহলে এই হলো শেকিং মিনারেটস। বন্ধুর সঙ্গে যদি শত্রুতা থাকে তাহলে বন্ধুকে আরেকটা পিলারে চাপিয়ে দেবে, নিজে চাপবে আরেকটা পিলারে, নিয়ে গিয়ে এভাবে তোলাবে, বন্ধু দিতে থাকবে। আর যদি আমাকে এরকম তাহলে কিন্তু আমি এরকম করতেই থাকি। তাদের সুবিধা কিন্তু জানতে দিলে হবে না, তারা সচেতন করবে, ভালো করেই করবে, ভালো ভালো সবাই ভালো, সবাই আমার ফ্যান করবে। আচ্ছা, তাহলে এই হলো আমার বক্তব্য। স্যারের হাতে সময় আছে, কিন্তু আমাদের নেই, তোমাদের নেই। মাঝে মাঝে গল্প ফিসফাস আমাকে হাত টানতে হচ্ছে, মানে এই রোল আমাকে প্লে করে যেতে হচ্ছে, এখানে আমি ওখানে বসার কথা। একটু ধৈর্য ধরো, আমাদের মানে এত ভালো আলোচনা, মানে আমরা সমৃদ্ধ তো হয়েছি, আরো হবো। তোমাদের যা প্রশ্ন আছে, কয়েকটা প্রশ্ন যা আছে করবে স্যারকে। আমাদের বিদগ্ধ মানুষরা আছেন, শুদ্ধ যারা মানুষ এসেছেন, তাদেরও কিছু আলোচনার বিষয় থাকবে, তারাও বলবেন, স্যার সেগুলো একটু আলোচনা করলেন। আজকের এই টোটাল যে সেশনটা খুব সমৃদ্ধতর হতে পারে। ধন্যবাদ। প্রশ্ন আছে, আপনি যে ফ্লোটিং স্টোনের কথা বললেন, পাথরের ওয়েট এত কম। আমার নাম স্বর্ণেন্দু চক্রবর্তী, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন হিস্ট্রি অফ তো আমার প্রশ্ন হচ্ছে, আপনি ফ্লোটিং স্টোনের কথা বললেন, স্টোনের ওয়েট এতই কম যেটা জলে ভাসে। তো আমরা যদি ইন্ডিয়ান এপিক্সের দিকে তাকাই, রামায়ণে আমরা সেতুর কথা জানতে পারি যেটা জলে ভাসছে রামায়ণ পড়লে। তো মানে সেই সেতু যদি এটা এপিক্স, কিন্তু সেই টেকনিকটা কি এইভাবে করা যেতে পারে? মানে বলতে চাইছি যে ফ্লোটিং স্টোনের টেকনিকটা ছিল। হ্যাঁ, ভালো প্রশ্ন। আমি রামায়ণের যেটা রেফারেন্স দিলেন সেটা খুবই ভালো, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে ওটা কিন্তু ন্যাচারাল ছিল। আমরা জানি না এরকম স্টোন আর কোথাও পাওয়া যায় না, কিন্তু এটা তো বানানো। এখানে যেটা বলা হচ্ছে, আমি একটা রেফারেন্স দিলাম সাংস্কৃতিক বই থেকে, মানুষের থেকে, যে সেটা হচ্ছে প্রস্তর ঘটনোপকরণকৃত মূর্ছিত, এই যে কিছু জিনিস, যেটাকে একটা এক ধরনের ড্রিলিং মেশিন, যেটা দিয়ে স্টোনগুলোকে তৈরি করা হতো টু সার্ভ পার্টিকুলার পারপাস। যেমন এখানে ওটা ভাসমান, হালকা করে দেওয়া, অর্থাৎ ভেতরের যে জমাট অংশটাকে সেটা নিশ্চয়ই বের করে নিয়েছিল তারা, অথবা
যার ফলে ওটা বাজনা করার মতো সাউন্ড করবে। এটা বানানো, এটা মানুষের বানানো, বানানো যেটা আছে সেটা ঠিকই একদম ভেরি কারেক্ট, এরকম রেফারেন্স আছে। তবে তখন নিশ্চয়ই তাদের হাতে এত সময় ছিল না যে এটাকে তারা বানিয়ে করবে। এর একটি কিছু উত্তর তো আমাদের জানা নেই, কারণ রামায়ণের ওই রহস্য তো আমরা, এবং ওটা ন্যাচারাল নাকি ওটা সম্পূর্ণ গল্প নাকি মানে কল্পনা সেটা আমরা জানি না। হতেও পারে, অসম্ভব নয়। মানে যদি কোনো জিনিস আমরা বুঝতে না পারি তাহলে সব থেকে ভালো রাস্তা হচ্ছে সেটাকে উড়িয়ে না দিয়ে এবং বিশ্বাসও না করে একটা মাঝামাঝি জায়গা স্ট্যান্ড আপ দেখা যাক, দেখা যাক রিসার্চ করলে তো বেরোতেও পারে। তবে আমি যদি বিশ্বাসই না করি, মানে সামান্যতম বিশ্বাসও না করি, তাহলে তো এটা নিয়ে রিসার্চও করবো না, কেন করবো? তো ওটার রহস্য আমাদের জানা নেই। হতে পারে ওই ধরনের কোনো জিনিস তখন ছিল, তবে আমার খুব মনে হয় না। আমার মনে হয় এটা পরবর্তীকালে ডেভেলপ। আলোচনা সভা স্কুলে অত্যন্ত সমৃদ্ধ হল। আপনি যে দৃষ্টিভঙ্গি, আমি তুষারকান্তি কোনার ভাতারবাসী, একজন সাধারণ মানুষ, তো আমরা আলোচনা সবাই অত্যন্ত সমৃদ্ধ হলাম। আমরা নিজে গেছি জয়পুরে, কিন্তু আপনি আগে যে পর্যালোচনা বা যে দৃষ্টিভঙ্গিতে, সায়েন্সের দৃষ্টিভঙ্গিতে বিষয়টিকে ব্যাখ্যা করলেন, সেটা বুঝে ওঠার মতো সামর্থ্য আমার তৎকাল ছিল না। কিন্তু আপনি একটা মটরের কথা বললেন, দ্যাট মিনস মশলা, যে মশলাটা জলে দিয়ে যায় না, যার জন্য ওই আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচার করে এটাকে করা গেছে। তো আজকে যে মডার্ন টেকনোলজি, অর্থাৎ বিভিন্ন নদী ঘাটের ব্রিজগুলো হচ্ছে, ওখানে কিন্তু আমরা দেখি যে বিভিন্ন মানে টেকনিক্যাল ডেভেলপমেন্টের ফলে ক্রেন, টুচেন ইত্যাদি ইউজ করে মাটির তলায় ড্রয়িং করে কাজগুলো করছে। তখনকার মেশিনারি এখনকার মেশিনারি এক ছিল না, কিন্তু তখন আমি পার্টিকুলারলি মোটরটাকে স্পেসিফিকেশন দিয়ে যেটা দ্বারা সম্ভব হয়েছে। এটা যদি আপনি আরেকটু বিস্তারিত ব্যাখ্যা দেন তাহলে আপনি এখনকার সময় দরকার ভালো প্রশ্ন। এখন মেট্রো রেল যেভাবে তৈরি হচ্ছে, আমার এক বন্ধু আছে, তার কাছ থেকে শোনা, যখন গঙ্গার নিচ দিয়ে মেট্রো চালানো হলো কদিন আগে, তখন তার একজন ইঞ্জিনিয়ার আমার ক্লাসমেট। তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম এটা কিভাবে সম্ভব যে গঙ্গার নিচ দিয়ে, টেমস নদীতে লন্ডনে আছে, তো ভারতবর্ষে তো নেই বা এশিয়াতে খুব কম আছে যে গঙ্গার নেবে। তখন অবশ্য জলদুর্গের কথাটা আমি বলিনি, এটা আপনার এই কথা শুনে আমার মনে হলো বলতে পারতাম। উনি যেটা বলেছিলেন আমার বন্ধু, তিনি বলেছিলেন এখানে কিন্তু ওই ধরনের কোনো মর্টার ইউজ করা হয় না। এখানে যেটা হয় ওটা করার পর ওরা একটা লোহা বা একটা কিছু ধাতুর একটা পাঁচিল দিয়ে দেয়, যে পাঁচিলটা ওই জলটাকে আটকায়, তাই এইটুকু। কিন্তু সেই পাঁচিলটা সবসময় যে বদ্ধ মানে মানে ইয়ে তা না, ট্রান্সপারেন্ট ধরনের কোনো একটা জিনিস জলটাকে দেখা যায়, কিন্তু ওটা কিন্তু সিমেন্টের জিনিস হতে পারে, সিলিকনের হতে পারে, সিলিকনের তৈরি একটা জিনিস। আমি আমার ঠিক মনে পড়ছে না, ওরা বলেছিল ওটাকে বর্ডার করে দেওয়া হয়, ওটা এরিয়াটা। যেমন আমাদের ফুটপাথের মতো একটা জায়গা তৈরি করা হয়, ফুটপাথটা শুধুমাত্র মানুষের যাওয়ার জন্য নয়, রাস্তাটাকে তৈরি করার জন্য, ঠিক সেরকম বাউন্ডারি একটা দিয়ে দেওয়া হতো। কিন্তু ওরা মর্টার দিয়ে অত বড় জায়গা কিন্তু মানে এটা আমি শুনেছি। যেমন আমরা তো ইঞ্জিনিয়ার নই, ওটা মানে সবই আমরাও খুব নভিস, আমি তো সে কারণেই বলি যে এই বিষয়গুলো গবেষণা করতে গেলে আমরা কি উপযুক্ত নই। উপযুক্ত হচ্ছে যারা ইঞ্জিনিয়ার, তারা যদি এগিয়ে আসে, আর্কিটেক্ট তারা যদি এগিয়ে আসে তাহলে হবে। তবে এটা ঠিক যে মেট্রো রেল তৈরি হয়েছিল কিন্তু মর্টার দিয়ে নয়, তার পাশে সিলিকন বা অন্য কোনো একটা বাউন্ডারি। ঠিক আছে, ধন্যবাদ। আমি শিববিজয়ানন্দ হাজরা। আপনাদের মতো যারা ইন্টারন্যাশনাল ফিগার, ন্যাশনাল ফিগার, তাদের কাছে আমাদের এই সাধারণ আমজনতার একটা রিকোয়েস্ট আর কি, এই যে আমাদের ভারতীয় যে টেকনোলজিটা রয়েছে এবং যা বর্তমান মডার্ন সায়েন্স এখনো ঠিক বুঝে উঠতে পারছে না বা তা অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না, কেন হারিয়ে গেল, এই ব্যাপারে আপনাদের সুযোগ রয়েছে। অল ইন্ডিয়া কনফারেন্স যখন হয় তখন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এবং যে বিজ্ঞান সংস্থা রয়েছে তাদের কোলাবোরেশন করে যে জোর সৃষ্টি করা, যে যেন আমার যে গভর্নমেন্টই থাকুক তারা এইগুলোর উপর যাতে রিসার্চ এবং এর জন্য যেন একটা ভালো ফিনান্স হয়, যেখানে এরা রিসার্চ করবে তারা যেন অনন্তকাল তাদের যে স্পন্সর করা হয়, এই ব্যাপারে যদি আপনাদের মতো লোকেরা করবে, আমরা তো সেই জায়গায় যেতে পারবো না, সেজন্য আপনাদের মতো বিদগ্ধ ব্যক্তিদের কাছে আমাদের আমজনতার একটা রিকোয়েস্ট, আপনারা আপনাদের মানে বিভিন্ন যে লেভেলের
হ্যাঁ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের ইচ্ছা আছে কিন্তু ক্ষমতা নেই, কিন্তু ক্ষমতা এবং টাকা কোনটাই নেই। ক্ষমতা এবং টাকা একটু থাকবে তবে কাজ হবে। তো সরকার এটাতে খুব একটা খরচা করতে চায়, তার মূল কারণটা হচ্ছে ওরা রিটার্ন চায়, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট করবে তার রিটার্ন দেয়। আমাদের গবেষকদের একটা রিসার্চ প্রপোজাল দিতে হয়, সেখানে একটা হাইপোথিসিস তৈরি করতে হয় যে এটা থেকে গবেষণা থেকে এই লাভ হবে। এক্স্যাক্টলি এইসব রিসার্চের ক্ষেত্রে মোর দেন 50% চান্স ফেল করে। যেমন ক্যান্সারের গবেষণা টাকা দিচ্ছে না, কেন হবে না তো তোমাকে এরকম না। হ্যাঁ এক্স্যাক্টলি। তো সেটার জন্য যদি সরকার জেনিভাতে ওই যে ওই আন্ডারগ্রাউন্ড যেটা আছে, ওই যেটা সান পার্টিকেলস ফিজিক্সের যে 26 মাইল লম্বা যে অ্যাটম ভাঙার যে যন্ত্রটা, সেটার জন্য আমেরিকা টাকা দেওয়ার বন্ধ করে দিয়েছে। আমেরিকা টাকা বেশি আপনাদের কাছে রিকোয়েস্ট থেকে আমরা ওই জায়গায় খেলবার জায়গায় বললাম আপনাদের মতো লোকেরা ওই জায়গায় অনেক জায়গায় রয়েছে, আপনাদের বিভিন্ন না, আমার ধারণা সব গভর্নমেন্টই একদম কেউ হেরিটেজ ভাগ দেখছো পাবে না। চাকরি তো ছিল আর ব্যবসা হয়তো সেরকমই হয়েছিল, হয়তো 1000টা হাতি শক্তি লাগবে 80 টন এই ছোট রাস্তা থেকে মাথার উপর ওয়েট বেড়ে যাবে না। এখান থেকে ফেলতে শক্ত নেই, এখান থেকে ফেলতে কি হবে, বিকট আওয়াজ হবে, ওয়েট বেড়ে গেছে। 80 টন কোথায় তুলছে, মানে 1000টা হাতি যদি ওই পাথরটাকে পুশ করে উপরে নিয়ে যায় তাহলে সেটা তখন 200 টন ওজনে, 200 টন করে সম্ভব। এবং 1000টা হাতি ওইভাবে কন্ট্রোল করা যায় কিনা, বা 1000টা হাতির ওয়েটে ওই র্যাম্পটা ভেঙে পড়বে কিনা, এটাই তো নর্মাল। একটা দুটো হাতি উঠলেই তো র্যাম্প শেষ, মানুষের চাপেই তো র্যাম্প ভেঙে যায়। তাহলে 1000টা হাতি ছেড়েছে তো রহস্যের উন্মোচন বিজ্ঞান কিছু তো একটা আছে, তারা করে দেখিয়ে দিয়েছে যে এটা করা যায়। কিভাবে করা যায় সেটা তো কোথাও লিখে যায়। আমাদের দেশের এই এক দোষ, লিখে কিছু যায় না, ইঙ্গিত দিয়ে যায়, তার ফলে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। চায় না যে আমরা সবাই ঈশ্বরকে দেখি। থ্যাংক ইউ। তো আমরা চেষ্টা করছি কালকাটার প্রক্রিয়া ভূর্জপত্র রিজার্ভেশন টেকনিকটা আলাদা, এবং এখন অনেক আধুনিক যে যন্ত্রপাতির সাহায্যে আগে তো আমরা ন্যাপথলিন দিলাম যাতে পোকায় না থাকে, কিন্তু এখন তো সেটা যুগ নেই। এখন যন্ত্রপাতি বেরিয়েছে, কেমিক্যালস বেরিয়েছে। এখন করা যে একেবারে হচ্ছে না তা নয়, এটার জন্য সংগঠনও আছে, এটার জন্য অফিসও আছে, চেষ্টা হচ্ছে। যেটুকু এখনো পর্যন্ত আছে সেটা ওই এক্সেপশনাল কয়েকজন মানুষ তাদের কাজের জন্যই হয়েছে। কিন্তু যেটা দরকার ছিল যে শিক্ষিত মানে ঐতিহ্যকে রক্ষা করার যে তাগিদ, সেই রকম মানুষ এখনো এইসব জায়গাগুলোতে দেখলে যারা ভিজিটার তারা পাথরের ওই হাতুড়ি দিয়ে না নিজের নাম পাথরে খোদাই করে যায়, এসেছিল নাতিকে দেখাবে, নাতি দেখবে যে তার দাদু এক সময় ওই মন্দিরের ওপরে গিয়ে মানে তারা ছিল কিছুক্ষণ। তো এই যদি আমাদের সচেতনতা হয় তাহলে ম্যানেজমেন্ট থেকে পায়। এখন তো মাইক্রোফিল্ম করা হচ্ছে, মাইক্রোফিল্ম করে করা হচ্ছে। সেটা বেশি তো সেরকম বেশিরভাগ ছিল প্রায় 10 লক্ষ ম্যানেজমেন্ট এরকম আছে যে 5 জড়িতই নয়।
থেকেই উঠে গেছে। ওটা তো আমরা পুজো করি, লাল কাপড়ে বেঁধে মন্দিরের কোনো দেবতার সামনে রেখে দিই, টাচ করা যাবে না। আমার কয়েকজন ছাত্রকে আমি পাঠিয়েছিলাম একটা দর্শনের পুঁথি, ফিলোসফি পুঁথিকে, ওখানে আছে খবর পেয়ে, টাচই করতে দেয়। পুজো করবে, পুজো করে শেষ করে ফেলবে বছর বংশ পরম্পরায়, কিন্তু ওটার ভিতরে কি আছে সেটা পাঠোদ্ধার করতে দেবে। তাই সচেতনতা হবে না, এত ভালোবেসে লাভ নেই। মানে পুঁথিটাকে লাল কাপড়ে বেঁধে আমি বন্দি করে রাখলাম, কারাবন্দি, কিন্তু মানুষের কোনো কাজে লাগলো না, তাহলে কি লাভ? এটা তো আমার প্রশ্ন। আমি আমার ছাত্রদের সেটাই বলি যে দেখো, যেখানে যাবে যেখানে লড়বে, দেওয়ার দেখাতে পারে, ভয় পেও না, এটাতে কোনো সমস্যা হবে না। কিন্তু অ্যাওয়ারনেসটা নেই সত্যি। এটা আপনারা চেষ্টা করুন প্রত্যেকে, এটা নেটওয়ার্ক সিস্টেমে যদি আমাদের ছাত্রছাত্রীদের আমরা বোঝাই যে এই সংরক্ষণটা শুধুমাত্র ঐতিহ্য সংরক্ষণ নয়, এটা একটা আইডেন্টিটি সংরক্ষণ এবং এটা একটা সিভিলাইজেশনের সংরক্ষণ। এটা শুধুমাত্র একটা দেশের কাজে লাগবে না, এটা মানব জাতির কাজে। যদি এটা বোঝানো যায় তাহলে নিশ্চয়ই একসময় আশা করি, আমি খুবই আশাবাদী। স্যার, ওই যে কথাটা বললেন না, ওই সংরক্ষণ, তো আমাকে এক ভদ্রলোক বলেছিলেন যে আমাদের বাড়িতে একটা গীতা আছে, ওই মা তার লাল শাড়িতে মুড়ে ঠাকুরের কাছে রেখে দিয়েছে, আমাদের ছুতে দেয় না, দূর থেকে প্রণাম করতে হয়। আমি বললাম তোর মাকে বলবি কাঁচের গ্লাসে না দুধ রেখে দিতে, তুই দুধ থেকে দেখবি, খাবি, পুষ্টি পাবি। মাকে জিজ্ঞেস করিস। স্যার, যে কথাটা বলছিলাম, আমি দক্ষিণ ভারত যেতে ভালোবাসি এবং দক্ষিণ ভারতের মন্দিরগুলো তাদের স্থাপত্য, ভাস্কর্য, শিল্পের নিদর্শন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। আমি বিদেশেও কিছু মন্দিরে গেছি, কিন্তু না, সেগুলো তাদের শিল্প, স্থাপত্য, ভাস্কর্য এক ধরনের, কিন্তু ভারতীয় দক্ষিণ ভারতের মন্দিরগুলো বিশেষ করে স্থাপত্য, ভাস্কর্য, এটা একটা অপূর্ব। আচ্ছা, তাহলে আমাদের বিজ্ঞান বা সংস্কৃতিটা অগ্রগতি হচ্ছে, তাহলে আমরা এই ব্যাপারে আর একটা দক্ষিণ ভারতের মন্দির কেন কোথাও একটা করতে পারছি না? এর রহস্যটা কি? রহস্য একটাই, সেটা হচ্ছে টেকনিকগুলো হারিয়ে গেছে। এই টেকনিকগুলো আমরা পাচ্ছি না। আমরা এখন বাঁদিক দিয়ে যদি যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যায়, অন্য টার্গেট দিয়ে যাবো, যেতে তো হবে। সেই জন্য আমরা অন্যদিকে এগিয়েছি। আমি আধুনিক যুগটাকে পিছিয়ে পড়া যুগ বলবো না, কারণ আমরা কম্পিউটার বের করেছি, আমরা ওয়াইফাই বের করেছি, আমরা ইন্টারনেট বিষয় করেছি, অনেক দিক থেকে আমরা এগিয়েছি, কিন্তু অনেক দিক আমরা হারিয়ে ফেলেছি। এখন যদি প্রাচীন থেকে সেই বিজ্ঞানের ওই টেকনিকগুলো আমরা যদি কালেক্ট করতে পারতাম, জানতে পারতাম রিসার্চ করে, তাহলে অগ্রগতি অনেক বেশি করে আর এখনো মানুষকে চমকে দেওয়ার জন্য অনেক বড় বড় কাজ, যেমন বুর্জ খলিফা যেটা দুবাইতে আছে, বা এরকম এম্পায়ার স্টেট বিল্ডিং, এত বড় বড় বিল্ডিং মানুষকে বানিয়েছে শুধু লোককে চমকে দেওয়ার জন্য। বুর্জ খলিফা মানে করা যায় স্যার। আমি কিছুদিন আগে বুর্জ খলিফার উপর 144 তলা মাঠে উঠেছিলাম, কিন্তু আমি দেখলাম কিন্তু দক্ষিণ ভারতে একটা মন্দির কিন্তু ওরা করতে পারবে না। বুর্জ খলিফা আমাদের ইঞ্জিনিয়ার কিন্তু করতে পারবে, কারণ ওটা একটা উঁচু, মানে কি বলবো, উঁচু একটা বিল্ডিং, কিন্তু ওর মধ্যে কোনো স্থাপত্য ভাস্কর্য নেই। আমি দেখেছি এই রাজস্থানে, আমি অবাক হয়ে যাই, প্রজাপতি এসে বসছে ফুলে, সে কিন্তু ব্যাক হয়ে ফিরে যাচ্ছে। ভারতীয় শিল্প স্থাপত্য এত সুন্দর, প্রজাপতিটাও কিন্তু ঢুকে যাচ্ছে, ওটা ফুল, ওটা পাথরের, ও জানছে না এটা আসল। আমি অনেকক্ষণ দেখেছি অনেক ক্ষেত্রে যে প্রজাপতি, মৌমাছি আসছে, ফুলে বসছে, তারপরে তারা কিন্তু ব্যাক হয়ে ফিরে যাচ্ছে। এই শিল্পটা কিন্তু বুর্জ খলিফার লোকেরা পাচ্ছে। আশা করি এটা কিন্তু ভারতের শিল্পীরাই করেছে। আমি সঞ্জয় মোদী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এডুকেশন। প্রথমে স্যার আপনাকে প্রণাম এবং ধন্যবাদ এই হিউজ অ্যামেজিং রিসার্চ আমাদের সাথে শেয়ার করার জন্য। পাশাপাশি অর্গানাইজার সংস্কৃতিকেও অসংখ্য ধন্যবাদ। স্যার, একটা জায়গায় দেখছিলাম যে সার্টিফিকেটের একটা রেফারেন্সে দেখছিলাম যে বিলটা আছে, ওটা আমি এনএসএস এর সাথে যুক্ত আছি।
যেটা আছে যে লাইটস এবং প্রফেশনাল লাইট, সেটা থেকে একটা টাইমটাকে অ্যাজিউম করা হচ্ছে। এরকম কন্ডিশন যখন লাইটস আসছে না, তখন অলরেডি ওয়েস্ট বা মেম্বার্স আছে, তাদেরকে টাইম অ্যাজিউম করা যেতে পারে। জাস্ট আমি তখন বললাম যে যখন যদি মেঘলা থাকে, যে সূর্য ওঠেনি, প্রচন্ড বৃষ্টির সময়, বর্ষাকাল অথবা রাত, তখন ওটা মেজারমেন্টটা কীভাবে হবে? তখন ওরা বলছে এটা বলা সম্ভব, কিন্তু সেটার জন্য এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট অর্থাৎ কোনটা সূর্যের থেকে আসার ডাইরেক্ট ছায়া, আর কোনটা ওই যদি একটা এরকম একটা ঘন কোনো জিনিস যেটা সূর্যের আলোটাকে প্রোটেক্ট করছে, সেইটা দিয়ে গার্ড করা ছায়া, হ্যাঁ, গার্ড করা ছায়া, আর যেটা সূর্য থেকে ডাইরেক্ট আসছে ঢাকাকে কি করে নিয়ে যাচ্ছে আলোটা, আলোটা আটকাচ্ছে নাকি, সেই রকম ছায়া, এটাকে আইডেন্টিফাই করতে, ডিফারেন্সিয়েট করতে। সেই ডিফারেন্সিয়েশনটা যদি সম্ভব হয়, তাহলে সে 6টা-7টা গ্রহণগুলো তো করাই আছে। প্রত্যেকটা গ্রহণে অন্ধকারের ঘনত্বের ডিফারেন্স আছে। রাত দুটোয় যে ঘনত্ব, যেরকম ঘন অন্ধকার, 8টার সময় তো ততটা হবে, তখন আলো কিছুটা আলো আছে, সূর্য অস্ত গেছে কিন্তু আলো আছে, সেইটা থেকে বোঝা যায়। কিন্তু এটা যদি এক্সপার্ট হয়, এটা তারা বলছে, এটা আমি শিওর নই, আমরা পারবো না, আমরা তো সময় ওখানে যাবো না। আমি ইতিহাসের ছাত্র, তো আমরা ইতিহাস পড়তে গিয়ে দেখেছি যে একটা ইরিগেশন মানে পার্সপেক্টিভে একটা ওই আপনার অরধক্য বলে একটা জিনিসকে পাওয়া যায়। অরধক্য মানে পার্সিয়ান ওয়েভ। আচ্ছা, তো ওটাও একটা এরকম পারপেন্ডিকুলার, ওটাকে ওই ব্লক কাট বা এ ঘোরানো হয়। আপনি যে প্রথম যে চিত্রটি দেখাচ্ছিলেন ওই ট্যাপের মতন ব্যাপারটা, ওটাও কিন্তু এবং বিজয়নগর এবং বাহমনি কিংডম যখন মানে 12th and 13th সেঞ্চুরির টাইমে কিছু ওই ইরিগেশন পারপোজে কিছু ইনস্ট্রুমেন্টকে আমরা দেখতে পাই। তার মধ্যে একটা মানে ওয়ান অফ দ্য বেস্ট ইনস্ট্রুমেন্ট যেটা এই কিছুক্ষণ আগে আপনি লেকচারের সময় বলছিলেন যে পার্সিয়ান বা গ্রিক যে হিস্ট্রি, তার সাথে ইন্ডিয়ান আর্কিটেকচার বা ইন্ডিয়ান যে টেকনিক্স, তার সাথে একটা খুব ভালো রিলেশন আছে। এটা কিন্তু আমরা ইতিহাসের পাঠ্যক্রমে গিয়েও দেখেছি যে আছে। আর স্যার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বরাহমিহিরের বৃহৎ সংহিতা বা পঞ্চসিদ্ধান্তিকা বা আর্যভট্টীয় মার্যভট্টে, এগুলো তো আমরা কিন্তু এই বিভিন্ন ধরনের যে টেকনিক্স, যে বহু পুরনো টেকনিক্স, সেটা। আর স্যার আমার একটা আপনার সব আলোচনাটাই শুনে খুব ভালো লেগেছে। তো আমাদের একটা ওই সার্জারি যেটা আমাদের সময় সার্জারির যে ব্যাপারটা, সেটা আমরা শুনেছি যে আগে যে যুদ্ধক্ষেত্রে যে সমস্ত সৈনিক মারা যেত, তাদের তো লাশগুলো বেওয়ারিশ, তাদের গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হতো, এবং একবারে আরেকবারের দিকে সুশ্রুত শোনা যায় নাকি যে উনি এগুলোকে তুলে ওর ওপরে উনি রিসার্চ করতেন যে কীভাবে ওই সার্জারিটাকে মানে এক্সপ্যান্ডেড করা। তো স্যার এই এবং আমার বাড়ি যেখানে আর কি, সেখানেও আমরা উনি অনেক ছোট তখন দেখতাম যে ওখানে অনেক শৈব মন্দির আছে, তার গায়ে বিভিন্ন ধরনের আর্কিটেকচার ধরনের করা আছে। তখন আমি অনেক ছোট, বাড়িতে বেরিয়ে দেখতাম, মনে মনে আশ্চর্য হতাম যে এই মন্দিরের গায়ে এগুলো কীভাবে। হ্যাঁ, তো আস্তে আস্তে যখন বড় হলাম, তখন এই মন্দিরগুলো আরও ভগ্নাবশেষের দিকে যেতে থাকবে এবং ওগুলোকে মানে ডিমোরালাইজ করা হচ্ছিল। তো যখন নতুন করে তৈরি হতে লাগলো, কিন্তু সেগুলোকে কিন্তু আর কোনোভাবেই যেমন যক্ষিণী কিছু কিছু যেমন জিনিস দেখেছি ওর উপরে, যেমন যক্ষিণী, হ্যাঁ, ছোট ছোট শিবলিঙ্গ, সেগুলোকে এক একটা রথের আকারে ভরা আছে এবং তার উপর টাকা দেওয়া আছে, এরকম বিভিন্ন ধরনের জিনিস আর কি ওর মধ্যে ভরা আছে। তো স্যার এগুলো একটা বটে। আর যেটা কেভ আর্কিটেকচার, কেভ ভীমবেদ শুরু একরকম হিস্ট্রিতে, তো সেই পার্টটা থেকেও স্যার এটাও সমৃদ্ধ হলাম আপনার কাছে জেনে যে কেভ আর্কিটেকচারের মধ্যে ভীমবেদটার মধ্যেও একটা এরকম নিদর্শন আমরা পেয়েছি। স্যার এটাই আপনার কাছে শুনে খুব ভালো লাগলো। আজকের এই আলোচনা সভায় আমরা যে প্রতীকী সমৃদ্ধতা বলার অপেক্ষা রাখে না। ভারতবর্ষের প্রচলিত জ্ঞান এবং ঐতিহ্য শতাব্দীর পর শতাব্দী ধরে অমরত্বের মর্যাদায় বর্তমান। মার্ক টোয়েন অন্তত সঠিকভাবে উদ্ধৃত করেছেন যে মানুষের
বক্তব্যে প্রমাণিত। আজকের এই আলোচনার পর এই বিষয়ে আর কোনো সন্দেহ নেই যে ভারত সর্বদা বিশ্বগুরু অবস্থানে ছিল, এখনো আছে এবং আমাদের প্রচেষ্টা থাকলে আগামী দিনেও থাকবে। এরপর আমি অনুরোধ করব আমাদের কলেজের সম্মানীয় অধ্যক্ষ মহাশয়কে আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করার জন্য। কথা বললেন সেখানে আমরা কেউ কেউ হাজির হয়েছি। তো 100 টাকার নোট যেটা দেখালেন অসংখ্যবার দেখেছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা কখনো উপলব্ধি করিনি। এটা অকপটের স্বীকার করা উচিত। স্যার যখন বললেন 100 টাকার নোট এখন আমার দেখা সম্ভব হয়নি, এটা পরে একবার দেখে নেব, তোমরাও দেখে নেবে। জলের মধ্যে যে 3 তলা বিল্ডিংটা রাখা আছে, নিচে উপরে 2 তলা আছে, এটা আমরা কেউ কেউ দেখেছি, কিন্তু আমাদের মান্যবর অতিথিরা বললেন যে আমরা এইভাবে ভাবি। স্যার আমাদের ভাবাতে পারলেন, ভাবতে সাহায্য করলেন। আরেকটা বিষয় বারবার উনি বললেন যে বিজ্ঞান মনস্ক, বিজ্ঞান আমাদের বিজ্ঞান মনস্ক হতে হবে। বিশ্বাস কোনো বিষয়ের উপর তো থাকতেই হবে। স্যার সেটাও বললেন, বিশ্বাস না রাখতে পারলে তো আমরা এগোতে পারবো না, গবেষণা করতে পারবো না, অনুসন্ধান করতে পারবো না। বিশ্বাস আমাদের থাকতে হবে, কিন্তু সেই আগামী ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার যে চেষ্টা, সেটাও রাখতে হবে। অতীতের যে গৌরব, অতীতের যে দেখানো পথ, সেই পথ ধরে আগামী দিনে আমাদের এগোতে হবে। সে দায়িত্বটা আমরা কলেজের পক্ষ থেকে ছাত্রছাত্রীর উপরেই মূলত অর্পণ করলাম। তারাই এই কাজটা আগ্রহ সহকারে, দায়িত্ব সহকারে তারা করবে। মান্যবর অতিথিদের কাছে ক্ষমা চাইছি যে আজকের এই আলোচনাটাকে আমরা দীর্ঘায়িত করতে পারছি না। তারা আছেন, স্যার যাবেন, উনি অনেক দূর থেকে এসছেন। আলাপ আলোচনার আরো অবকাশ থাকবে, আমরা ওখানে গিয়ে আমার প্রিন্সিপাল রুমে বা ভার্চুয়াল রুমে আমরা বসে আলোচনা করতে পারবো, আরো প্রশ্ন নিয়ে আমরা এগোতে পারবো। আগামী দিন আমরা স্যারকে আবার পাবো। এইরকম আলোচনা, এইরকম সেমিনার ডক্টর রমারঞ্জন মুখার্জির প্রতি শ্রদ্ধা রেখে তার নামাঙ্কিত যে লেকচার আজকে আমরা অনুষ্ঠিত করলাম, প্রশ্নোত্তরের মধ্য দিয়ে যা উচ্চতায় এই সেমিনার আলোচনা পর্ব তার যে উত্তোলন ঘটল, আগামী দিনেও আমরা সেই ধরনের কর্মসূচি নেব। মান্যবর অতিথিবর্গ তাদের আমরা আমন্ত্রণ জানাবো, আবার আসবেন। তাদের উপস্থিতি এবং ছাত্রছাত্রীদের সক্রিয় উপস্থিতিতে আমাদের আলোচনা সমৃদ্ধ হবে। আমি দুটি কথা শুধু বলবো। একটা কথা হচ্ছে, আগামীকাল 28শে জানুয়ারি কলেজে কালচার কম্পিটিশন অনুষ্ঠিত হচ্ছে। আজকে অনুষ্ঠান শুরুর আগে কিশোরবাবু, আমি এসেছিলাম, কয়েকজন ছাত্রছাত্রীর নাম দিয়েছে, আরো অনেকে নাম দেয়নি, তারা নাম দেবে নিশ্চিতভাবে। অনেকগুলো ইভেন্ট আছে, দেখে নেবে, ওয়েবসাইটে আছে, নোটিশ বোর্ডে আছে। কবিতা আবৃত্তি, পাঠ, এক্সটেম্পোর, ডিবেট, গান, নাচ, আলপনা, ড্রয়িং, অনেক কিছু ইভেন্ট আছে। নাম দাও, অনেক বেশি বেশি ইনভলভমেন্ট তোমাদের হোক, কারণ শিক্ষার সর্বাঙ্গীন উন্নয়ন না ঘটলে ব্যক্তি মানুষের যেমন উন্নয়ন ঘটবে না, তেমনি প্রতিষ্ঠানও সমৃদ্ধ হবে না। আর আজকের এই আলোচনার পরে আমাদের কর্মসূচি আমাদের এখানে শেষ হবে, কিন্তু ক্লাস হবে। যারা স্যাররা আছেন তারা নিশ্চিতভাবে তো আছেন ক্লাস নেওয়ার জন্যই। তোমরা ছাত্রছাত্রীরাও ক্লাসে যাবে, ক্লাস করবে, অফিসের যা কাজকর্ম অফিসে কাজ হবে। এই কথাগুলো বলে আমরা আজকের এই আলোচনা সভার এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।